শীটের 82 নাম্বার পেজে চলে আসেন, আমরা সিভিএস দিয়ে স্টার্ট করব। সিভিএস ফার্মাকোলজিটা হচ্ছে টোটালটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকেই, ঠিক আছে, এবং জিনিসগুলো একটু হচ্ছে হ্যাপাজার্ড হয়ে যায়, কাজে একটু ঠান্ডা মাথায় জিনিসটা পড়তে হবে এবং সিস্টেমিকে আপনারা এটা দিয়েই শুরু করবেন, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমিও শুরু করতেছি এর জন্য এটা দিয়ে। তো প্রথমেই আমরা 82 নাম্বার পেজে আপনারা দেখেন যে অ্যান্টি অ্যানজাইনাল এজেন্টস এর নামগুলো দেওয়া আছে। তো আমরা কমনলি জানি যে হচ্ছে আমরা কি ইউজ করে থাকি, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, ঠিক আছে, এই নামগুলো আছে। এবং আপনারা এই ফ্লো চার্টে দেখেন যে লাস্টের যে দুইটা বক্স, হ্যাঁ, নিকোরান্ডিল এখানে একটা আছে এবং লাস্ট বক্সে চারটা নাম আছে, ট্রাইমেটাজিডিম, রেনোলাজিন, ইভাব্রেডিন এবং ডাইপাইরিডামল। এইটার এই পাঁচটাকে একটু একটা বক্স করে রাখেন এবং সাথে প্লাস দিয়ে লিখে রাখেন অ্যালোপিরিনল। এই পাঁচটা ড্রাগ হচ্ছে গিয়ে আমাদের নিউয়ার অ্যান্টি অ্যানজাইনাল এজেন্ট হিসেবে আমরা বলতে পারি। এটা নিউয়ারে মনে রাখার জন্য আমরা একটু এটা মনে রাখতে পারেন যে এনআরটিআই মানে যে এজেন্ট গুলো আসতেছে প্লাস হচ্ছে অ্যালোপিরিনলটা আমরা একটু মনে রাখবো। ওকে, এবার চলে আসবো হচ্ছে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য আমরা মনে রাখবো যে 6 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট আসে তাহলে আমরা কি ট্রিটমেন্ট দিব, একটা পেশেন্টের এমআই হয়ে গেছে তার সেকেন্ডারি প্রিভেনশনের জন্য কি ড্রাগ দিব, এবং এখানে যে আমরা থ্রম্বোলাইটিক থেরাপি দেই এটার কন্ট্রাইন্ডিকেশন, এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে জানবো যে পেশেন্ট যখন 6 আওয়ার্স এর মধ্যে আসলো, 6 আওয়ার্স অফ এমআই, ঠিক আছে। এখন যখন আমরা হচ্ছে মানে এমবিবিএস লেভেলে আমাদের একজন স্যার এটা পড়াতেন যে এমআই এর ট্রিটমেন্টে আমরা উনি মনে রাখার জন্য বলতেন যে মনা, ইমার্জেন্সি ট্রিটমেন্টে যেটা আমরা বলতাম যে মনা এটাকে হচ্ছে উনি উল্টা ভাবে বলতো যে এতে হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, ঠিক আছে, অ্যান্টিপ্লাটিলেট যেখানে আমরা অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল দিয়ে থাকি, এনে হচ্ছে আমাদের নাইট্রেট বা জিটিএন যেটা, ওতে অক্সিজেন পড়তাম, তো অক্সিজেন তো আর ড্রাগ না, এটা আমরা এখানে বলতেছি না। এমএ হচ্ছে মরফিন, মানে ওপিওয়েড হিসাবে যেটা দিচ্ছি মরফিন। আর থ্রম্বোলাইসিসের জন্য আমরা দিব, যেহেতু পেশেন্ট 6 ঘন্টার মধ্যে চলে আসছে, তাহলে আমরা দিব এখানে হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ, এটা হচ্ছে থ্রম্বোলাইটিক থেরাপি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 6 ঘন্টার মধ্যে। এখানে একটা জিনিস বলে রাখি যে কোশ্চেনের মধ্যে যদি 12 ঘন্টাও দিয়ে দেয় যে এমআই এর 12 ঘন্টার মধ্যে আসছে, তাহলেও আমরা কিন্তু এই জিনিসগুলাই ট্রু দিব, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, যে একটা পেশেন্টের এমআই হয়ে গেছে, তাকে প্রাথমিক ট্রিটমেন্ট সব দেওয়া হলো, এখন যাতে এটা না হয় এই সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আমরা কি ড্রাগ দিব। এই যে আমরা ট্রিটমেন্ট দিছিলাম এখান থেকে শুধু আমরা একটা ড্রাগই নিব, সেটা হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, ঠিক আছে, এটা থাকবে, এগুলো আর থাকবে না। আমরা এইভাবে মনে রাখবো যে এখান থেকে আমরা নিলাম হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, যে অ্যাসপিরিন আর ক্লোপিডোগ্রেল। এই এতেই হচ্ছে আরো দুইটা পাবো, এসি ইনহিবিটর অর এআরবি, ঠিক আছে, এ গেল। এবার বি দিয়ে মনে রাখি বিটা ব্লকার, আর মনে রাখবো এস দিয়ে আমরা দুইটা, একটা হচ্ছে স্ট্যাটিন দ্যাট ইজ লিপিড লোয়ারিং এজেন্ট, আর একটা হচ্ছে স্পাইরোনোল্যাকটনটা আমরা এখানে অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসাবে দিচ্ছি। এবং আরেকটা জিনিস মনে রাখবো যে স্পাইরোনোল্যাকটনের একটা কার্ডিয়াক রিমডেলিং প্রপার্টি আছে, যে কারণে এটা আমরা সেকেন্ডারি প্রিভেনশনে দিয়ে থাকতেছি। এটা এমআইও আমরা দিচ্ছি এবং হার্ট ফেলিয়ারও আমরা দিব, সামনে আমরা পাবো। এগুলো তো দেওয়ার সাথে সাথে যে আর যদি কোমরবিডিটিস থাকে, যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। তাহলে এ দিয়ে দুইটা পাচ্ছি, এ দিয়ে দুইটা, বি তে বিটা ব্লকার এবং এস দিয়ে দুইটা, এভাবে মনে রাখতে পারি যে এ বি এস, এ টু বি এস টু। এবার আসি হচ্ছে যে নিচে দেখেন কন্ট্রাইন্ডিকেশন অফ থ্রম্বোলাইসিস, এই যে স্ট্রেপ্টোকাইনেজ যে আমরা থ্রম্বোলাইটিক ট্রিটমেন্ট হিসেবে দিলাম, এই জিনিসটা দেওয়া যাবে না কাদের, এটা একটু পড়ে ফেলতে হবে, মোটামুটি এটা 2 স্টার দিয়ে রাখেন। এবং এখানে একটা জিনিস একটু দেখেন যে হেমোরেজিক স্ট্রোক 2 নাম্বার যে পয়েন্টটা, এটা মনে রাখবেন যে এখানে হচ্ছে লাইফ লং কন্ট্রাইন্ডিকেটেড। অন্য যে কন্ডিশন গুলো এগুলো হয়তো একটা সার্টেন টাইম পরে আমরা দিতে পারি, হ্যাঁ, যে কোনোটা 1 মাস, কোনোটা 6 মাস আমরা দিতে পারবো, কিন্তু যেই পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক হয়েছে তাদেরকে আমরা আর কখনোই তার জীবদ্দশায় আর তাকে থ্রম্বোলাইসিস করা যাবে না, এই জিনিসটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এবার চলে আসি পেজ নাম্বার হচ্ছে 83, হার্ট ফেলিওর।
এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হার্ট ফেলিওর থেকে হচ্ছে হার্ট ফেলিওরের ড্রাগ গুলো কি লাগে এবং এটার আন্ডার যে ডিগক্সিন, হ্যাঁ মানে পেজ নাম্বার 83 এবং 84 এটা টোটালটাই হচ্ছে ইনফিনিটি স্টার। এখন হার্ট ফেলিওরের জন্য আমরা আগে জানবো যে আমাদের প্রবলেমটা কি। প্রবলেম যেটা হবে ঠিক তার অপোজিট অ্যাকশনটা করে আমরা ট্রিটমেন্ট করব। তাহলে আমরা মনে রাখবো যে এখানে প্রি লোড, আফটার লোড এবং হার্ট রেট, এই তিনটা জিনিস হচ্ছে আমার বেড়ে যায়। আর একটা জিনিস কমে, সেটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, জিনিসটা কমে যায়। তাহলে ট্রিটমেন্টে আমাদের কি করতে হবে? এই তিনটা জিনিসকে কমাইতে হবে আর এই জিনিসটা মানে কন্ট্রাক্টিলিটি বাড়াইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এখন আমরা মনে রাখবো যে প্রি লোড, আফটার লোড এগুলো কে কমায়? হার্ট রেট কে কমায়, মানে হচ্ছে যে কোষ, আপনাদের যে বক্সটা আছে ড্রাগস ইউজড ইন হার্ট ফেলিওর, সেকেন্ড যে বক্সটা 83 নাম্বার পেজে সেকেন্ড বক্সটা, এটা ইনফিনিটি স্টার দেন। এখন প্রথমে আসি হচ্ছে আমরা প্রিলোড। এই প্রিলোড যে আমাদের কমায়, প্রিলোডটা আমরা মনে রাখবো এটা হচ্ছে ভেনাস সিস্টেমের সাথে রিলেটেড, ঠিক আছে? প্রিলোডটা ভেনাস সিস্টেমের সাথে রিলেটেড, যেটাকে আমরা ভলিউম লোড বলতেছি। তাহলে এখানে আমরা কমাবো হচ্ছে ডায়োরেটিক্স দিয়ে, ডায়োরেটিক্স দিয়ে হচ্ছে আমরা প্রিলোড কমাবো। এবং আরেকটা মনে রাখবো সেটা হচ্ছে নাইট্রেট, নাইট্রেট তবে লো ডোজে, নাইট্রেট লো ডোজে হচ্ছে প্রিলোড কমাবে, ঠিক আছে? আচ্ছা, আফটার লোডেরটা একবার আমরা দেখে দিব। আর হচ্ছে যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রিলোড এবং আফটার লোড এই দুইটাকেই যদি, যেহেতু আমার দুইটাই বেড়ে গেছে, তাহলে এমন কিছু যদি আমি দেই যে যেটা দুইটাকেই কমাবে আমার জন্য আরো বেশি ভালো, তাহলে প্রিলোড এবং আফটার লোড এই দুইটাকেই কমাবে হচ্ছে এসি ইনহিবিটর অর এআরবি, এটা একটা। আরেকটা মনে রাখবো হচ্ছে নাইট্রেট হাই ডোজে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখে আসলাম যে লো ডোজে হচ্ছে শুধু প্রিলোড কমাবে আর হাই ডোজে প্রিলোড তো কমাবেই সাথে আফটার লোডও কমাবে। এবং আরেকটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। আচ্ছা, আর হচ্ছে আফটার লোড কমানোর ক্ষেত্রে আপনারা দেখেন যে হাইড্রোলাজিন, মিনক্সিডিল, ডাইঅক্সাইড এই নামগুলো একটু পড়বেন। আর দ্যাট ইনক্রিজেস কন্ট্রাক্টিলিটি, হার্টের আমাদের কন্ট্রাকশন বাড়ায়, এটা তো আমরা জানি যে ডিগক্সিন, ডিগক্সিন তো থাকবেই। সাথে হচ্ছে যে আমরা যে পড়ে আসলাম বিটা টু রিসেপ্টর হচ্ছে হার্টের হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন এগুলো বাড়ায়। তাহলে আমি যদি কন্ট্রাক্টিলিটি বাড়াতে চাই আমার হচ্ছে গিয়ে ডিগক্সিন একটা অপশন এবং বিটা অ্যাগনিস্ট, ঠিক আছে? আমি যদি বিটা অ্যাগনিস্ট দেই তাহলে আমার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে এবং কার্ডিয়াক গ্লাইকোসাইডস দ্যাট ইজ ডিগক্সিন। আর হচ্ছে হার্ট রেট কমানো, হার্ট রেট যেহেতু বিটা 1 এর কাজ হচ্ছে হার্ট রেট বাড়ানো, তাহলে আমি যদি এটাকে ব্লক করে দেই দ্যাট মিন্স সিলেক্টিভ বিটা 1 ব্লকার, হ্যাঁ অ্যাটিনোলোল, মেটোপ্রোলোল, বিসোপ্রোলোল, তাহলে আমার হচ্ছে হার্ট রেট কমবে। তাহলে এই বক্সটা হচ্ছে একদম ইনফিনিটি স্টার, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপর আমরা করব ডিগক্সিন নিয়ে। ডিগক্সিন কিভাবে কাজ করে, ডিগক্সিনের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, তার ইন্টারঅ্যাকশন, কার সাথে কি ইন্টারঅ্যাকশন হয়, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে একদম মানে ইনফিনিটি স্টার, ডিগক্সিন থেকে আসবেই, কোশ্চেন হয়। তো প্রথমে আমরা ডিগক্সিনের মেকানিজম অফ অ্যাকশনটা একটু দেখে ফেলি। যে এটা যদি হয় আমার একটা কার্ডিয়াক মায়োসাইট, ঠিক আছে, এটা একটা কার্ডিয়াক সেল। তো এখানে আমাদের দুই ধরনের পাম্প থাকে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবং এটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম পাম্প। এখন সোডিয়াম পটাশিয়াম পাম্প আমরা সবাই জানি যে এই পাম্পের মাধ্যমে সোডিয়াম হচ্ছে সেল থেকে বের হয়ে যায় এবং পটাশিয়াম হচ্ছে সেলের ভিতরে ঢুকে। আবার সোডিয়াম ক্যালসিয়াম পাম্পেও হচ্ছে সোডিয়াম বের হয়ে যায় এবং ক্যালসিয়াম হচ্ছে ঢুকে। এখন ডিগক্সিন কাজটা করবে কোথায়, সেটা হচ্ছে যে এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই পাম্পটাকে সে ইনহিবিট করবে, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনহিবিট করবে, তাহলে আমার কি হবে, এই যে সোডিয়াম বের হতো এটা হচ্ছে এখন আমার বের হইতে পারবে না, আর পটাশিয়াম যে ঢুকতো সেটা এখন ঢুকতে পারবে না, তাহলে জিনিসটা উল্টায় গেল। তাহলে আমার কি হলো, অনেক সোডিয়াম সেলে হয়ে যাচ্ছে, অনেক সোডিয়াম। তাহলে এই সোডিয়ামটা আমার রাখা যাবে না, সোডিয়াম আমাকে বের করতে হবে। তাহলে একটা গেট আমি বন্ধ করে দিছি,
ডিগক্সিন দিয়ে। আমার আর কোনো গেট কি আছে? একটা আছে, সোডিয়াম ক্যালসিয়াম পাম্প। তাহলে সোডিয়াম ক্যালসিয়াম পাম্পে তখন কি করবে? তখন যেই ফোর্সে সোডিয়াম বের হতো তখন আরো বেশি দিয়ে, কারণ আমার গেটটা একটা বন্ধ হয়ে গেছে, তাহলে আরেকটা গেটের উপর প্রেসার বেশি পড়বে, এখানে ফোর্সে হচ্ছে সোডিয়াম বেরোতে থাকবে। এখন এই গেট দিয়ে যে সে এত সোডিয়াম বের হইতে দিবে, ঠিক আছে, তাহলে সে তো বিনিময়ে কিছু চাবে। কি করবে? সে বলবে যে তাহলে আমাকে আরো বেশি বেশি ক্যালসিয়াম ঢুকাইতে দাও, তাহলে আমি এত সোডিয়াম বেরোতে দিব। তখন যেটা হবে যে এই ক্ষেত্রে এই পাম্প দিয়ে ক্যালসিয়াম ঢুকতে থাকবে, ঠিক আছে। অনেক ক্যালসিয়াম ঢুকলো, এবং ক্যালসিয়ামের কাজ আমরা কি জানি যে এটা হচ্ছে কন্ট্রাকশন করে। তাহলে কন্ট্রাকশন যদি করে তাহলে আমার কি হবে? যে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ছে। তাহলে আমাদের ডিজায়ার্ড অ্যাকশনে কি আমরা পৌঁছাইতে পারলাম? আমাদের কাজই ছিল হচ্ছে যে আমি কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়াবো, দ্যাট মিনস সেটাই আমি করলাম, ঠিক আছে। তাহলে যদি আমাদের কোশ্চেন এভাবে থাকে যে ইট ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম পাম্প, ডেফিনেটলি ইট ইজ ট্রু। যদি আমার কোশ্চেনে থাকে ইনহিবিট সোডিয়াম ক্যালসিয়াম পাম্প, তাহলেও এটা ট্রু নাকি? না, সোডিয়াম ক্যালসিয়াম পাম্প এটা ইনহিবিট করাটা এটা ট্রু হবে না, কারণ আমি কি এই পাম্পের উপর ডিগক্সিন কিছু করছে? ও তো এখানে হাত দেয় নাই, দিছে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের উপর, কিন্তু এইটাকে করে ইনডিরেক্টলি এটা দিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিট করে। এবং এখানে আপনারা একটা লাইনে একটু লিখে রাখেন যে ইট কজেস সেন্সিটাইজেশন অফ ব্যারোরিসেপ্টর। সেন্সিটাইজেশন অফ ব্যারোরিসেপ্টর এটা প্রিভিয়াসলি স্টেমে ছিল। এই হচ্ছে গেল আমাদের মেকানিজম অফ অ্যাকশন। এখন হচ্ছে আমরা চলে যাব পরের পেজে, 84 নাম্বার পেজে। এখানে একটা দেখেন লাইন লেখা আছে, পজিটিভ আয়নোট্রপ বাট নেগেটিভ ক্রনোট্রপ। এই কথাটার মানে কি? আয়নোট্রপ মানে হচ্ছে আমরা জানি যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বুঝাচ্ছে। তাহলে পজিটিভ, আমার কন্ট্রাকশন বাড়ালো, আমরা মাত্রই দেখলাম, বাট নেগেটিভ ক্রনোট্রপ, হার্ট রেট কিন্তু ও কমাচ্ছে, ঠিক আছে। এবং আমাদের হার্ট ফেলিওর যেহেতু হার্ট রেট বাড়ে, আমাদের কি করতে হবে? কমাইতে হবে। তাহলে এটাই হচ্ছে ডিগক্সিনের বৈশিষ্ট্য, যে পজিটিভ আয়নোট্রপ বাট নেগেটিভ ক্রনোট্রপ। ক্রনোট্রপ মানে হচ্ছে ক্রনিসিটি, হার্ট রেট বুঝাচ্ছে। ওকে, বক্সে যে আছে ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, এটা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আপনারা একটু হাইলাইট করেন, সেটা হচ্ছে যে ব্র্যাডিকার্ডিয়া, তারপর হচ্ছে যে হার্ট ব্লক, হ্যাঁ এটা, এবং এক্সট্রা কার্ডিয়াকের মধ্যে প্রতিটাই, বিশেষ করে অল্টার্ড কালার ভিশনের যে একটা নাম জ্যান্থোপসিয়া, এটা একটু মার্ক করেন। এবং গাইনেকোমেশিয়া করে, এটা আমরা জিপিতে অ্যাডভার্স ইফেক্টে পড়ে আসছি। কন্ট্রাইন্ডিকেশনে হচ্ছে হাইপোক্যালেমিয়া, এই জিনিসটা একটু মার্ক করেন। আচ্ছা, এরপরে আসেন, দেখেন নিচে একটা আছে বক্স, ড্রাগ ইন্টারাকশন, মানে কোন ড্রাগের সাথে ডিগক্সিন টক্সিসিটি হবে এবং কোন ড্রাগের সাথে ডিগক্সিন হচ্ছে আমার থেরাপিউটিক ফেইলিওর হবে, এই জিনিসটা আমরা দেখব। এটা মনে রাখার জন্য আমরা কয়েকটা কন্ডিশন মনে রাখবো। একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া এবং হাইপোম্যাগনেসেমিয়া, ঠিক আছে। আরেকটা মনে রাখবো হাইপার ক্যালসেমিয়া, এবং দুইটা ড্রাগ মনে রাখবো, সেটা হচ্ছে কুইনিডিন এন্ড ম্যাক্রোলিডস, ঠিক আছে। তাহলে এই কন্ডিশন গুলাতে কি করে এটা আমরা মনে রাখবো হচ্ছে এখানে ডিগক্সিন টক্সিসিটি হবে, ডিগক্সিন টক্সিসিটি হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, এখানে যে আমি বললাম হাইপোক্যালেমিয়া, হ্যাঁ, আমি যদি এখানে লিখি যে ডিগক্সিনের সাথে, সাপোজ ডিগক্সিনের সাথে আমি দিচ্ছি ফ্রুসেমাইড। ফ্রুসেমাইড হচ্ছে লুপ ডায়াবেটিক্স, ঠিক আছে, এবং ফ্রুসেমাইডের একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যেটা হাইপোক্যালেমিয়া করে। তাহলে এই কন্ডিশনে এই যে হাইপোক্যালেমিয়া করলো, তাহলে আমাদের এই কন্ডিশনের সাথে মিলছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে ফ্রুসেমাইডের সাথে দিলে আমার হচ্ছে ডিগক্সিন টক্সিসিটি হবে। ওকে, আবার হচ্ছে যেমন একটা ড্রাগ দিয়ে বলি যে ম্যাক্রোলিডস, হ্যাঁ, ম্যাক্রোলিডস যেমন হচ্ছে এজিথ্রোমাইসিন, তো ডিগক্সিনের সাথে আমি যদি এজিথ্রোমাইসিন দিই তাহলে আমার কি হবে? টক্সিসিটি হবে। এই সূত্র অনুযায়ী তো আমরা পাচ্ছি। এছাড়া আমরা যে জিপিতে পড়েছিলাম যে এনজাইম ইনহিবিশনে, এনজাইম ইনহিবিটরের মধ্যে সব অ্যান্টিবায়োটিক হচ্ছে এনজাইম ইনহিবিটর এক্সেপ্ট রিফাম্পিসিন। তাহলে ম্যাক্রোলিডস হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এটা এনজাইম ইনহিবিট করবে, আর এনজাইম ইনহিবিট করলে আমাদের কি হবে? থেরাপিউটিক টক্সিসিটি হবে। এভাবে পিছনের পড়াগুলো বারবার রিভিউ করবেন, দেখবেন যে রিভিশনের সময় অনেক ইজি হয়ে যাবে। তাহলে এই কয়টা কন্ডিশনে আমাদের টক্সিসিটি হবে, বাকিগুলোতে থেরাপিউটিক ফেলিওর হবে। এটা আপনারা একটু বক্সটা দেখে মিলাই নিয়ে পড়তে হবে। এরপর হচ্ছে নিচে যে বক্সটা ড্রাগস ইউজড ইন হার্ট ফেলিওর, এখানে ক্রনিকে কোনগুলো দেয়, অ্যাকিউটে কোনটা দেয়, এটা একটু দেখে ফেলতে হবে জাস্ট আইডিয়া রাখার জন্য। আর লাস্টে হচ্ছে ড্রাগস ফর লং টার্ম সার্ভাইভাল ইন হার্ট ফেলিওর, এটাও ইনফিনিটি স্টার। এখানে হচ্ছে আমরা যে এমআই এ যেগুলো দিয়েছিলাম ওই মোরলেস তাই,
এসি ইনহিবিটর অর এআরবি, এটা হচ্ছে এ তে। বি তে হচ্ছে বিটা ব্লকার, তারপর হচ্ছে আমরা দিব স্পাইরোনোল্যাকটন। স্পাইরোনোল্যাকটন কেন দিব, কারণ আমরা বলে আসছি যে এটা কার্ডিয়াক রিমডেলিং প্রপার্টি আছে। এছাড়া ন্যাপ্রিলিসিন ইনহিবিটর এবং কার্ডিয়াক ডিভাইসেস দেখেন অনেকগুলো লেখা আছে, যে আইসিডি দ্যাট ইজ ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, ভ্যাট ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস, আরসিটি রিসিনক্রোনাইজেশন থেরাপি, এই জিনিসগুলো আমরা কি করি লং টার্ম সার্ভাইভাল ইন হার্ট ফেলিওর ইউজ করে থাকি। তাহলে এই দুইটা পেজ মানে হার্ট ফেলিওরের 83 এবং 84 এই দুইটা পেজ একদম ইনফিনিটি স্টার, খুবই ভালো করে এটা পড়তে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা অ্যান্টি অ্যারিথমিকে। অ্যান্টি অ্যারিথমিকে একটা বক্স দেওয়া আছে, দেখেন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটার নাম হচ্ছে ভন উইলিয়াম ক্লাসিফিকেশন, ঠিক আছে। এই ক্লাসিফিকেশনে আমাদের চারটা ভাগ করা হয়েছে, 1 2 3 4। একের আন্ডারে আবার 1 এ 1 বি 1 সি। তো এইখানে এই ড্রাগগুলোর আন্ডারে যে আমরা দেখবো যে 1 এ হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার, 2 তে হচ্ছে গিয়ে আমাদের বিটা ব্লকার, 3 তে হচ্ছে পটাশিয়াম চ্যানেল ব্লকার এবং 4 এ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। কোনটার এগেইনস্টে কোন ড্রাগ পড়ছে এটা যতটুকু পারা যায় আমরা এটা একটু মনে রাখবো, যদিও ড্রাগগুলোর নাম একটু কঠিন, তবে একটু হাইলাইট করেন হচ্ছে 1 এ তে কুইনিডিন, ডাইসো, পাইরামাইড, তারপর 1 বি তে লিডোকেইন, দেন হচ্ছে 2 তে হচ্ছে বিটা ব্লকার, এগুলো তো আমরা জানি। 3 তে অ্যামিওডারন এটা খুবই ইম্পর্টেন্ট, এবং 4 এ হচ্ছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের যে ভেরাপামিল এবং ডিলটিয়াজাম। এখান থেকে একটা জিনিস একটু আমরা মনে রাখবো যে অ্যাকশন পটেনশিয়ালের উপর কোনটা কি অ্যাকশন দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমি একটু বলে দেই যে 1A প্লাস 3, ঠিক আছে, এই যে এই দুইটা হচ্ছে প্রোলংস দ্য অ্যাকশন পটেনশিয়াল। আপনারা চার্টে পাবেন মেকানিজম অফ অ্যাকশন, এই জায়গাটা একটু হাইলাইট করে রাখেন যে 1A এবং 3 এই দুইটা কি করে অ্যাকশন পটেনশিয়ালটাকে প্রলং করে। আচ্ছা, এখন নিচে দেখেন যে আদার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস দিয়ে কিছু ড্রাগের নাম দেওয়া আছে, মানে এই ড্রাগগুলোকে আমরা হচ্ছে এই ভন উইলিয়াম ক্লাসিফিকেশনে ফেলতে পারি নাই, কিন্তু অ্যারিথমিয়াতে আমরা এগুলো ইউজ করে থাকি। হ্যাঁ, যেমন দেখেন অ্যাট্রোপিন, অ্যাডিনোসিনটা আমরা এসবিটি তে দেই। ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে একটা টর্সাডিস ডি পয়েন্টেস নামে যে একটা অ্যারিথমিয়া আছে, বা এটাকে আমরা প্রোলংগেশন অফ কিউটি ইন্টারভেল, এটা খুবই খারাপ ধরনের অ্যারিথমিয়া, এখানে আমরা ম্যাগনেসিয়াম দিয়ে থাকি। তারপর হচ্ছে ডিগক্সিন তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাট্রিয়াল ফ্লাটারে আমরা ইউজ করে থাকি, এইগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন এই যে আমরা 3 নাম্বার ক্লাসিফিকেশনে পড়ে আসছি যে অ্যামিওডারন, ঠিক আছে। অ্যামিওডারনটা আমাদেরকে একটু জানতে হবে, কারণ অ্যামিওডারনটা আমরা মনে রাখবো যে সব ধরনের অ্যারিথমিয়ারই এটা হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ, ঠিক আছে, এবং কিছু কিছু অ্যারিথমিয়া ফার্স্ট লাইনও ড্রাগ। ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে অ্যামিওডারন, কিছু কিছু অ্যারিথমিয়া, আর যে কোনো ধরনের অ্যারিথমিয়ারই সেকেন্ড লাইন অপশন হচ্ছে আমাদের এই অ্যামিওডারন। তো এই অ্যামিওডারনের অ্যাডভার্স ইফেক্টটা একটু জানতে হবে। আপনারা পেজ নাম্বার 86 এ অ্যাডভার্স ইফেক্ট আছে, এটা মনে রাখার জন্য, জাস্ট মনে রাখার জন্য আমরা হচ্ছে এটা দেখব। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যামিওডারনের জন্য এখানে B4 হচ্ছে ব্লুম্যান সিনড্রোম, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, থাইরয়েড ডিসফাংশনে আপনারা একটু লিখে রাখেন যে হাইপো অর হাইপার, মানে হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম দুটাই করতে পারে, কর্নিয়াল ডিপোজিট, আর হচ্ছে হেপাটোটক্সিসিটি, সাথে হচ্ছে পি দিয়ে আমাদের দুইটা মনে রাখবো, একটা হচ্ছে ফটোসেনসিটিভিটি এবং আরেকটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে। তাহলে এই অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যামিওডারনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে যে বক্সটা দেখেন, যে একটু আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম, টর্সাডিস ডি পয়েন্টিস বা প্রোলংগেশন অফ কিউটি ইন্টারভেল, এখানে যে এটার কজটা দেওয়া আছে যে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স আর হচ্ছে ড্রাগস। এখান থেকেও রিসেন্টলি খুব কোশ্চেন হচ্ছে যে কি মানে হাইপোক্যালেমিয়া বা অর হাইপোক্যালসিমিয়ার কারণে এবং কোন ড্রাগস এর কারণে। এখানে আপনারা হচ্ছে এভাবে লিখে রাখেন ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সের পাশে যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, ঠিক আছে, এই তিনটাই যখন কমে যাবে এটা আমাদের হচ্ছে এই কন্ডিশনটা ক্রিয়েট করবে, ঠিক আছে। আর হচ্ছে ড্রাগস এর মধ্যে আপনারা একটু দেখেন যে 3 নাম্বারে যেটা যে অ্যামিট্রিপটাইলিন মানে হচ্ছে টিসিএ, এটা হাইলাইট করেন। ক্লোরপ্রোমাজিন দ্যাট ইজ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, যেগুলো আমরা পড়বো এটা। আর হচ্ছে এরিথ্রোমাইসিন এন্ড আদার ম্যাক্রোলিডস যে টর্সাডিস ডি পয়েন্টিস করে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবং সাথে কিছু অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ যেগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে আবার টর্সাডিস ডি পয়েন্টিস করে, তবে অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, ম্যাক্রোলিডস এগুলো একটু বিশেষভাবে মনে রাখতে হবে। আচ্ছা,
এবং এটা একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম থেরাপি দিব। অ্যারিথমিয়া হয়ে গেল, এবার চলে আসি আমরা হাইপারটেনশনে। হাইপারটেনশনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আগে পড়বো যে কি কি ধরনের ড্রাগ আমাদের হাইপারটেনশন করতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে হাইপারটেনশনের ট্রিটমেন্টে কোনটা কোন মেকানিজমে করতেছে এটা একটু ব্রড সেন্সে দেখবো। এবং হাইপারটেনশনের মেইন তিনটা যে এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই তিনটার একটু ডিটেইলসে, যে এটা আমরা মোরলেস সবাই জানি, কিন্তু মেইন মেইন পয়েন্ট গুলো একটু দেখে রাখতে হবে। তো প্রথমে আপনারা দেখেন যে 87 পেজের প্রথমে যেটা আছে যে ড্রাগস কজেস সেকেন্ডারি হাইপারটেনশন। আচ্ছা, তো আমরা জানি যে স্টেরয়েড, হ্যাঁ, যে কোনো স্টেরয়েড কি করে, এটা হচ্ছে বিপি বাড়ায়। তাহলে আমি যদি কোনো ধরনের বডিতে স্টেরয়েড দেই, সেটা অ্যানাবলিক স্টেরয়েড হোক, কর্টিকোস্টেরয়েড হোক, বা হচ্ছে যে ওসিপি নেওয়া হয় যে কন্ট্রাসেপশনের জন্য, সেখানে কি থাকে, ইস্ট্রোজেন, দ্যাট ইজ স্টেরয়েড হরমোন। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো বিপি বাড়াবে। তারপর এনএসআইডস, এরপরে দেখেন কার্বেনএক্সোলন, এটা হচ্ছে একটা ড্রাগ যেটা আমরা পিইউডি তে সাইটোপ্রোটেক্টিভ হিসেবে ইউজ করে থাকি। এটা সিম্প্যাথোমিমেটিক এজেন্ট, খুবই স্বাভাবিক, যেগুলো সিম্প্যাথেটিককে মিমিক করবে তারা ব্লাড প্রেশার বাড়াবে। আর দুইটা ড্রাগ দেখেন যে দুইটা ডিএম মানে রিউমেটিক এজেন্টস দেওয়া আছে, লেফলুনামাইড এবং সাইক্লোস্পোরিন। এখানে পাশ দিয়ে লিখে রাখেন সিএল, ঠিক আছে, সিএল মানে সাইক্লোস্পোরিন এবং লেফলুনামাইড, এই দুইটা রিউমেটিক এজেন্ট হচ্ছে হাইপারটেনশন করে, এটাও পড়ে ফেলতে হবে, 3 স্টার কোশ্চেন। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন। এখানে দুইটা ব্রড হেডিং এ আছে, একটা হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট কারা কমায় এবং সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বিপি দুইটাই কারা কমায়। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে কার্ডিয়াক আউটপুট, আমার তিনটা ওয়ার্ড আছে এখানে, তাহলে কার্ডিয়াক আউটপুট কমায় আমি পাবো হচ্ছে তিনটা, কিভাবে মনে রাখবো, আলফা, বিটা, সি, সিরিয়ালি। যে আলফাতে হচ্ছে আলফা ব্লকার, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা কি করবে, কার্ডিয়াক আউটপুট কমানোর মাধ্যমে হাইপারটেনশন ট্রিটমেন্ট করবে। আর হচ্ছে যে যারা সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুইটাই কমাবে, বা ইন আ সেন্স আমরা বলতে পারি প্রিলোড আফটারলোড দুইটাই কমাবে, আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে এসি ইনহিবিটর অর এআরপি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন যে নিচে একটা ফ্লো চার্টের মতো দেওয়া আছে, হাউ টু অ্যাপ্রোচ হাইপারটেনশন। এটা জাস্ট হচ্ছে একটু আমরা যদি বলি যে আমরা বয়স এবং কোমরবিডিটি চিন্তা করে একটা ট্রিটমেন্ট শুরু করে থাকি। জাস্ট একটু দেখেন যে 55 এর কম হলে, এজ লিমিটটা আমরা ধরছি 55 এর কম হলে আমরা এসি ইনহিবিটর অর এআরবি দিয়ে স্টার্ট করব, যদি 55 এর বেশি হয় তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। আমার কাজ করলো না, আমি তখন কি করব, দুইটার কম্বিনেশন দেওয়া শুরু করব। হ্যাঁ, আমার সেটাও কাজ করলো না, তখন আমি কি করব, দুইটা কম্বিনেশন তো দিবই, সাথে একটা ডায়াবেটিক্স অ্যাড করব। আমরা দিতে পারি থায়াজাইড লাইক ডায়াবেটিক্স লাইক ইন্ডাপামাইড। ঠিক আছে, এটা হলো স্টেপ 3। আমার সেটাও কাজ করলো না, তখন আমি কি করব, ওই এ আর সি এর কম্বিনেশনের সাথে এবার আমি ডায়াবেটিক্সটা চেঞ্জ করে দিলাম, যে স্পারনোল্যাকটন দিলাম, বা আমি ডায়াবেটিক্স দিব না, ডায়াবেটিক্স বাদ দিয়ে আমি কম্বিনেশনের সাথে আলফা ব্লকার বা বিটা ব্লকার দিলাম। এভাবে হচ্ছে অ্যাপ্রোচটা। এটা ডেভিডসনের ফ্লোচার্ট নেওয়া হচ্ছে, এটা জাস্ট একটু দেখে রাখবেন আপনারা, কোশ্চেন এখান থেকে হতে পারে। এটা তো হচ্ছে অ্যাকর্ডিং টু এজ আর কোমরবিডিটিস অনুযায়ী তো আমরা করবো, যে একটা ডায়াবেটিক পেশেন্ট ইনসুলিন নিচ্ছে তাকে আমরা বিটা ব্লকার দিব না, হ্যাঁ, এটা আমরা জানি। তা আবার হচ্ছে যে কোনো পেশেন্টের যদি বিপিএইচ থাকে তাকে অবশ্যই আমাদের ড্রাগ অফ চয়েস কি হবে, আলফা ব্লকার। কারণ হচ্ছে যে সেটা আমার বিপিএইচ যেমন ট্রিটমেন্ট করবে, আবার আমার হাইপারটেন মানে অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবেও কাজ করবে। তো এগুলাই হচ্ছে অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট। আচ্ছা, এবার একটু চলে আসেন যে গ্রুপ অফ ড্রাগ গুলো বললাম 88 নাম্বার পেজে, এই এসি ইনহিবিটর বা এআরবি যেটা বলছি, যে ইন্ডিকেশন গুলো তো আমরা নর্মাল যেগুলো এগুলো আমাদের মনে থাকে, বাট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং সিকেডি ইউজ করি, এটা হচ্ছে এই দুটো একটু হাইলাইট করেন। কন্ট্রা ইন্ডিকেশন যে এআরএফ এ আমরা দিব না, বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিসে দিব না। কমন অ্যাডভার্স ইফেক্টের মধ্যে ড্রাই কাফ, হ্যাঁ, ড্রাই কাফ এবং হাইপার ক্যালেমিয়া, এই দুইটা ভালো করে হাইলাইট করে। এবং ড্রাই কাফটা কেন হয়, কারণ হচ্ছে যে ব্রেডিকাইনিন যেটা, এটাকে মেটাবলিজম হতে দেয় না, এটা বডিতে অ্যাকুমুলেশন হয়, তখন হচ্ছে এটা ড্রাই কাফ করে। আচ্ছা, দেন হচ্ছে বিটা ব্লকার, এটা অলরেডি আমরা অটোনমিকে হচ্ছে আমরা পড়ে আসছি, তো একই জিনিস এখানেও আমরা ওইটা মিলাই পড়ে ফেলবো। এখানে হচ্ছে একটা জিনিস একটু দেখেন যে ইন্ডিকেশনে সিএনএস এর মধ্যে যে মাইগ্রেন, হ্যাঁ, মাইগ্রেনে আমরা দিব হচ্ছে প্রোপ্রানলল, এটা আমরা সিএনএস ও পাবো, তবে হচ্ছে যে প্রোপ্রানললটা আমরা কেন দিব, যে এটা অনলি বিটা ব্লকার যেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে।
আচ্ছা, আর কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে তো আমরা মোরলেস জানি, তবে এটা যে সেক্সুয়াল ডিসফাংশন করে এই জিনিসটা একটু হাইলাইট করেন। আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হ্যালুসিনেশন এবং নাইটমেয়ার, এই দুইটা জিনিসও কে করবে? প্রোপ্রানল করবে, কারণ হচ্ছে এই একটাই আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। আচ্ছা, দেন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে আমরা হচ্ছে নামগুলো দেখবো যে ডাইহাইড্রোপাইরিডিনস এর মধ্যে ডিপিনস গুলো, অ্যামলোডিপিন, নিফেডিপিন, নিকারডিপিন এগুলো, এবং নন ডাইহাইড্রোপাইরিডিনস এর দুইটা, একটা হচ্ছে ভেরাপামিল এবং ডিলটিয়াজেম। এখানে বক্সটার নিচে যে দুইটা বোল্ড করে লেখা লাইন আছে যে নিফেডিপিন এটা স্মুথ মাসল সিলেক্টিভ এবং নিমোডিপিন এটা হচ্ছে সেরেব্রাল ভ্যাসো সিলেক্টিভ, যেটা আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজে দিয়ে থাকি। হ্যাঁ, আর ভেরাপামিল আর ডিলটিয়াজেমটা হচ্ছে কার্ডিও সিলেক্টিভ। এই দুটা লাইন খুব ভালো করে মনে রাখতে হবে। ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন তো হচ্ছে একবার দেখে ফেলবেন। এবং অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে যেটা এই অ্যাঙ্কেল ইডিমা, ফার্স্ট পয়েন্টের লাস্টের দিকে দেখেন অ্যাঙ্কেল ইডিমা, এটা হাইলাইট করেন। ভেরাপামিল কনস্টিপেশন করে এবং নিফেডিপিন গাম হাইপারপ্লাসিয়া করে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা চলে আসি পেজ নাম্বার 91-এ। নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন সম্পর্কে আমরা একটু জানবো। নাইট্রোগ্লিসারিন সম্পর্কে অলরেডি যে কথাগুলো আমরা জেনে আসছি যে লো ডোজে আমরা কি জানি, এটা প্রিলোড কমায়, আর হাই ডোজে আমরা কি জানছি যে এটা প্রিলোড তো কমাবে সাথে আফটার লোডও কমাবে। আচ্ছা, আর তারপর হচ্ছে গিয়ে যে নাইট্রোগ্লিসারিন এক্সার্টস আ উইক নেগেটিভ আয়নোট্রপিক ইফেক্ট। হ্যাঁ, একটা উইক নেগেটিভ আয়নোট্রপিক ইফেক্ট দেয়, এই জিনিসটা একটু হাইলাইট করেন। দেন হচ্ছে নাইট্রেট দিয়ে কয়েকটা কথা আছে, এই কথাগুলোর মধ্যে যেটা করোনারি সার্কুলেশন বাড়ায় এটা, এবং নাইট্রেট ফ্রি ইন্টারভেল অ্যাট লিস্ট 8 আওয়ার্স টু প্রিভেন্ট টলারেন্স। নাইট্রেটে কিন্তু খুব দ্রুত টলারেন্স ডেভেলপ করে যায়, এই জন্য নাইট্রেট ফ্রি ইন্টারভেল অ্যাট লিস্ট 8 আওয়ার্স হতে হবে, এই জিনিসটা মার্ক করেন। এবং হচ্ছে লাস্টে দুইটা কথা যে মানডে ডিজিজ, মানডে ডিজিজ অ্যান্ড কজেস মিথিমোগ্লোবিনেমিয়া, এই দুইটা জিনিস যে নাইট্রোগ্লিসারিনের সাথে রিলেটেড, এই জিনিসটা একটু খালি মনে রাখবেন। আচ্ছা, অর্গানিক নাইট্রেটস যে এখানে এটা আমরা সাবলিঙ্গুয়ালি দিয়ে আমরা জানি, এবং এটার হচ্ছে গিয়ে ফাস্ট পাস মেটাবলিজমটাকে বাইপাস করে সেই হিসাবে। ওকে, এবং অ্যাডভার্স ইফেক্টের মধ্যে থ্রবিং হেডেক, থ্রবিং হেডেকটা হাইলাইট করেন, এবং হচ্ছে যে এটা ফ্লাশিং এন্ড টলারেন্স, মানে ফার্স্টেরটা এবং লাস্টের যে ফ্লাশিং এন্ড টলারেন্স এটা হাইলাইট করবেন। প্রতিটাই একটু রিডিং দিবেন, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোশ্চেনে প্রিভিয়াসলি আসছে আমি সেগুলো হাইলাইট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে নিচে বক্সটা আছে যে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া কারা করে, এবং ড্রাগস কজিং পশ্চারাল হাইপোটেনশন, এই বক্সটা হচ্ছে ইনফিনিটি 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 স্টার, এটা একদম মানে ছোটস্থ মুখস্থ রাখতে হবে। তো রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে হচ্ছে আমরা জানবো ভ্যাসোডাইলেটরস। ঠিক আছে, ভ্যাসোডাইলেটরস এখন তাহলে কারা, এই জিনিসটা আমরা পাবো হচ্ছে এই যে আমাদের ডান দিকে যে বক্সে ভ্যাসোডাইলেটরস, লাস্টে ভ্যাসোডাইলেটরস দিয়ে যে নামগুলো এগুলো, এবং এটার পাশে কমা দিয়ে লিখে রাখেন যে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটাও রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে। ঠিক আছে, এটা একটু আপনারা লিখে নেন ভ্যাসোডাইলেটরের পাশে, এবং রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া করে নরএড্রেনালিন, এটা মনে রাখবো। আচ্ছা, এখন হচ্ছে যে এই পাশে যে আছে ড্রাগস কজিং পশ্চারাল হাইপোটেনশন, এটা একদম ইনফিনিটি স্টার, মানে এখান থেকে প্রচুর কোশ্চেন হয়েছে বিগত বছরগুলাতে। তো এটা আমরা একটু কিভাবে মনে রাখবো, জাস্ট মানে আমরা যদি একটু সিস্টেমেটিক্যালি চিন্তা করি, প্রথমে সিএনএস রিলেটেড দেখি যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি সাইকোটিক, এবং এগুলোর মধ্যে আমরা দেখবো যে যেগুলো হচ্ছে আমাদের মানে যেগুলো একটু খারাপ, হ্যাঁ আমরা তো সিএনএসটা পড়বো, কিন্তু মানে যেগুলো আমাদের একটু সমস্যা বেশি করে সেই জিনিসগুলোই দেখবো যে বিভিন্ন কজের মধ্যে চলে আসে। যেমন অ্যান্টি ডিপ্রেসেন্টের মধ্যে টিসিএ, ম্যাও ইনহিবিটর, অ্যান্টিসাইকোটিকের মধ্যে যেটা আমাদের টিপিক্যাল বা ফার্স্ট জেনারেশন যেটা, এগুলো প্রবলেম করে। তারপর হচ্ছে সিএনএস রিলেটেড এর মধ্যে আমরা যখন অ্যান্টি পার্কিনসনিজম পড়বো, ডোপামিন অ্যাগনিস্ট একটা গ্রুপ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে ব্রোমোক্রিপটিন, অ্যামান্টাডিন, এই জিনিসগুলো পশ্চারাল হাইপোটেনশন করে। দেন হচ্ছে দেখেন থায়াজাইড ডায়াবেটিক্স, আমরা রেনাল ফার্মাকোলজিতে যখন আসবো যে দেখবো থায়াজাইড ডায়াবেটিক্সটা পশ্চারাল হাইপোটেনশন করে, তাহলে ডায়াবেটিক একটা। তারপর হচ্ছে গ্যাংলিয়ন ব্লকার্স, গ্যাংলিয়ন ব্লকার্স আমরা এই যে অটোনমিকে গতদিন পড়ে আসছি যে 5টা ড্রাগ, হ্যাঁ 4টা আমাদের ছিল, আরেকটা লিখে দিছিলাম আমরা যে টিউবোকিউরারিন, এই 5টা ড্রাগ হচ্ছে পশ্চারাল হাইপোটেনশন করে। তার মানে ওখান থেকে একটা ড্রাগ যদি উঠায় দেয়, গ্যাংলিয়ন ব্লকার না দিয়ে আমাদেরকে কিন্তু ট্রু দিতে হবে। তারপর হচ্ছে সিম্প্যাথোলাইটিক ড্রাগ গুলো, খুব স্বাভাবিক যে সিম্প্যাথেটিককে আমার ভেঙে দিচ্ছে, তাহলে কি হবে, আমার বিপিটা কমে আসবে। রেজারপিন, গুয়ানেথিডিন, এবং লাস্ট অফ অল ভ্যাসোডাইলেটরস, যেগুলো ভ্যাসোডাইলেট করে। হ্যাঁ,
সেগুলো হচ্ছে আমাদের পশ্চারাল হাইপোটেনশন করে, এবং এই ড্রাগগুলোই কিন্তু ওই যে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে। এখন ভ্যাসোডাইলেটরস গুলো মনে রাখার জন্য একটু জাস্ট অনেকগুলো ড্রাগ, এটা আমরা মনে রাখার জন্য একটু অ্যালফাবেটিক্যালি চিন্তা করতে পারি যে এ অর আলফা মানে হচ্ছে এসি ইনহিবিটর অর আলফা ব্লকার, বি তে আমাদের আসবে না, সি তে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আচ্ছা, এরপর আমরা মনে রাখবো এম আর এন। এম এ মনে রাখবো দুইটা, একটা হচ্ছে মিথাইল ডোপা অর আলফা মিথাইল ডোপা যেটা বলি, আর একটা হচ্ছে মরফিন। ঠিক আছে, আর এন এ হচ্ছে আমরা মনে রাখবো তিনটা, একটা হচ্ছে নাইট্রেট, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, আর হলো নিকোটিন। ঠিক আছে, মানে যত ড্রাগ যত নেমোনিক্স দিয়ে মনে রাখা যায়, যে আমি যেভাবে বলতেছি এভাবে মনে রাখতে হবে নট নেসেসারি, আপনি যে কোনো ভাবে বানাই নিতে পারেন যেভাবে আপনার বানাইতে সুবিধা। কারণ হচ্ছে যে ফার্মাকোলজি মানেই হচ্ছে ড্রাগের নাম দিয়ে ভর্তি, এত ড্রাগ মনে রাখাটাও একটু টাফ, বা কোন গ্রুপে কোনটা আসছে আমরা যেভাবে পারি অ্যালফাবেটিক্যালি বলি বা ছড়া দিয়ে বলি, এভাবে করে ড্রাগ গুলো মনে রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে ভ্যাসোডাইলেটরস, এগুলো আমার কি করবে, পশ্চারাল হাইপোটেনশনও করবে এবং রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়াও করবে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এই বক্সটা খুবই ভালো করে পড়তে হবে, ইনফিনিটি স্টার 92 পেজে, যেটা যে অ্যান্টি হাইপারটেনসিভ কোনগুলো আমরা প্রেগন্যান্সিতে দিব কোনগুলো হচ্ছে দিব না। এখান থেকে কোশ্চেন আসলে মানে প্রতিবারই বলতে গেলে হয়, এবং খুবই একটা ইজি জায়গা, এখান থেকে মানে একটা কোশ্চেন কনফার্ম হয়ে যায়। তাহলে আমরা এটাই ভাবে পড়বো যে কোন অ্যান্টি হাইপারটেনসিভ গুলো সেফ, কারণ ম্যাক্সিমামই হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড, ওটা আমরা মনে রাখবো না। হ্যাঁ, তাহলে সেফ অ্যান্টি হাইপারটেনসিভ ইন প্রেগন্যান্সি, এটার জন্য আমরা মনে রাখবো হচ্ছে হার নিউ ল্যাব মেথড ডান। ঠিক আছে, আচ্ছা, হাইড্রালাজিন, হারে হচ্ছে হাইড্রালাজিন, নিউতে হচ্ছে নিফেডিপিন, ল্যাবে হচ্ছে ল্যাবিটালল, মেথডে মিথাইল ডোপা আলফা মিথাইল ডোপা, এবং ডানে হচ্ছে গিয়ে আমাদের ডক্সাজোসিন। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সেফ অ্যান্টি হাইপারটেনসিভ ইন প্রেগন্যান্সি। এখন একটু বক্সে দেখেন যে নিফেডিপিনের সাথে, এই যে নিউতে যে নিফেডিপিন বললাম এটার সাথে অ্যামলোডিপিনও দেওয়া আছে। তো এই অ্যামলোডিপিনটা আসলে একটু কন্ট্রোভার্সিয়াল, মানে এটা একটা মানে কোশ্চেন অনেকগুলোই থাকে যে যেগুলো অ্যাকচুয়ালি যে ট্রু হবে না ফলস হবে, এটা নিয়ে একটা কোশ্চেন থেকেই যায়। তো এই অ্যামলোডিপিনটা হচ্ছে এই ধরনের একটা, যে এটা কি ট্রু দিব নাকি ফলস দিব। তো অ্যামলোডিপিনটা কোথাও বলা আছে ট্রু, কোথাও বলা আছে ফলস, এটা আসলে একটু কনফিউশন নিয়ে করতে হবে। তবে আমি সাজেস্ট করব যে অ্যামলোডিপিনটা ফলস দেওয়াটাই বেটার, কারণ ক্লিনিক্যালি এটা আসলে খুব একটা দেখা যায় না প্র্যাকটিস করতে প্রেগন্যান্সিতে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের গেল সিভিএস ফার্মাকোলজি। খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট। আমরা এই সিভিএসটা খুব ভালো করে যেগুলো বললাম যে ইনফিনিটি স্টার দিয়ে এগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সিভিএস এর পরে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স হচ্ছে ফার্মাকোলজির এমন একটা চ্যাপ্টার যেটা থেকে কোশ্চেন ডিপ্লোমা বলি বা রেসিডেন্সি বলি, এখান থেকে কোশ্চেন থাকবে না এমনটা হয় না। ঠিক আছে, এই কারণে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা আমরা পড়বো আগে। আচ্ছা, তাহলে অ্যান্টিবায়োটিক্স আপনারা একটু চলে আসেন পেজ নাম্বার 131-এ। 131-এ এখানে দেখেন যে অ্যান্টিবায়োটিক্স এর দুটো বক্স আছে, একটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে এবং আরেকটা হচ্ছে মোড অফ অ্যাকশনের উপর ভিত্তি করে। তো মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে এটা মনে রাখতে হবে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর এবং সেল মেমব্রেন ফাংশন অল্টারেশন কারা করে, এইভাবে নামগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। এবং প্রোটিন সিনথেসিস ইনহিবিটরে কোনটা 50S ইনহিবিট করে, কোনটা 30S রাইবোসোমাল সাবইউনিট, এটাও ভাগ করে পড়তে হবে। এটা আপনারা হচ্ছে মাইক্রোবায়োলজির সাথে এবং এটার সাথে মানে মার্চ করে পড়বেন যাতে কোনো ড্রাগ বাদ না যায়। মানে এটা এত ইম্পর্টেন্ট এবং খুবই মানে এটা একদম পেড কোশ্চেন,
কাজে যেটা পেড কোশ্চেন এটা তো মিস করার কোনো সুযোগ নাই। আচ্ছা, আর অল্টারেশন অফ সেল মেমব্রেন ফাংশনের মধ্যে একটু দেখেন যে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল আলাদা করে দেওয়া। অ্যান্টি ব্যাকটেরিয়ালের মধ্যে হচ্ছে পলিমিক্সিন, যেটা হচ্ছে যে কোলিস্টিন আমরা দিয়ে থাকি, এবং ড্যাপ্টোমাইসিন। আর অ্যান্টি ফাঙ্গালের মধ্যে অ্যামফোটেরিসিন বি, নিস্টাটিন বা অ্যাজোলস গুলো, এইগুলো। আর হচ্ছে ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এইখানে যে ড্রাগ গুলো দেওয়া আছে এটার সাথে একটু অ্যাড করে নেন হচ্ছে মেট্রোনিডাজল। হ্যাঁ, এটাও হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। আচ্ছা, এরপরে আমরা নিচে চলে আসি হচ্ছে মোড অফ অ্যাকশনের উপর, যে এটা ব্যাকটেরিসিডাল আর ব্যাকটেরিওস্ট্যাটিক। এটা অলরেডি আপনারা মাইক্রো থেকে জেনে গেছেন যে ব্যাকটেরিসিডালটা হচ্ছে যেগুলো ব্যাকটেরিয়াকে কিল করে, আর ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে যে যেই ড্রাগগুলো ব্যাকটেরিয়ার মানে গ্রোথটাকে ইনহিবিট করবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ব্যাকটেরিসিডালটা আমরা মনে রাখবো না, ব্যাকটেরিওস্ট্যাটিক মনে রাখবো। কি মনে রাখবো? যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর সবগুলো হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক এক্সেপ্ট অ্যামাইনোগ্লাইকোসাইড, কারণ ওটা হচ্ছে ব্যাকটেরিসিডাল। সালফোনামাইড এবং ট্রাইমেথোপ্রিম দুইটা আলাদা আলাদা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, বাট এদের যে কম্বিনেশন দ্যাট ইজ কোট্রাইমক্সাজল, ওটা কিন্তু আবার ব্যাকটেরিসিডাল। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিন, এটাও ব্যাকটেরিওস্ট্যাটিক, এবং সাথে আরেকটা অ্যাড করে নেন, সেটা হচ্ছে ইথামবিউটল। এটা একটা অ্যান্টিটিবি ড্রাগ। এই ইথামবিউটল একমাত্র অ্যান্টিটিবি যেটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ঠিক আছে, এটা একটু অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এর পরের পেজে আমরা চলে যাই, পেজ নাম্বার 132। এখানে একটু দেখেন যে ডিটারমিনেন্টস অফ রেশনাল ডোজিং অফ অ্যান্টিবায়োটিক্স, বক্সের নিচে যেটা। হ্যাঁ, এখানে আমরা কি দেখবো যে তিনটা ডিটারমিনেন্টস আমাদের আছে: কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, টাইম ডিপেন্ডেন্ট কিলিং, এবং পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। তো এখানে আমরা মনে রাখবো যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং কে দেয় এবং পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট দেয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকেও প্রিভিয়াসলি কোশ্চেন হয়েছে, অনেকবারই হয়েছে। যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এর জন্য আমরা মনে রাখবো হচ্ছে অ্যাড। অ্যাডের কি? অ্যাডে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস এবং দিতে হচ্ছে ড্যাপ্টোমাইসিন। আর পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টে আমরা মনে রাখবো এখানেও অ্যামাইনোগ্লাইকোসাইডস এবং ফ্লুরোকুইনোলনস। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে দুইটাই কে দেয়? কমনলি হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। অ্যামাইনোগ্লাইকোসাইড হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং করে এবং পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট দেয়। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে নিচে আপনারা দেখেন যে মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে জাস্ট হেডলাইন গুলো একবার রিডিং দিয়ে রাখবেন। এবার চলে আসি আমরা অ্যান্টিবায়োটিক স্পেসিফিক করে। প্রথমে আমরা দেখব সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের মধ্যে পেনিসিলিন। ঠিক আছে, পেনিসিলিনের মানে পেনিসিলিনটা কিভাবে হচ্ছে এটাকে টাইপ ভাগ করছে এটা জানার আগে আমরা একটু জানবো যে পেনিসিলিনে একটা বিটা ল্যাকটাম রিং থাকে। ঠিক আছে, এই জিনিসটার নাম হচ্ছে বিটা ল্যাকটাম রিং। এটা হচ্ছে গিয়ে যে বিটা ল্যাকটাম রিং এর একটা অ্যামাইড হ্যান্ডও থাকে। ঠিক আছে, এখন এই যে বিটা ল্যাকটাম রিং পেনিসিলিনের, এর একটা শত্রু আছে। এটার মেইন শত্রুটাই হচ্ছে গিয়ে বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজটা আসতেছে কোথা থেকে? কোত্থেকে এই শত্রু আসতেছে? এটা হচ্ছে যে অর্গানিজমের এগেইনস্টে আমরা অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি সেই অর্গানিজমই সে হচ্ছে গিয়ে গুলি করতেছে। এই গুলিটাই হচ্ছে বিটা ল্যাকটামেজ। তাহলে ইট ইজ প্রডিউসড বাই অর্গানিজম। আচ্ছা, তাহলে বিটা ল্যাকটামেজ কি করবে? এই বিটা ল্যাকটাম রিংটাকে ধ্বংস করে দিবে। যদি পেনিসিলিনের স্ট্রাকচারকে ধ্বংস করে দেয় তাহলে তার আমরা ইফেক্ট পাবো না। তার মানে এই জিনিসটাকে আমাদের সেভ করতে হবে। এই সেভ করার উপায় হচ্ছে দুইটা। কি উপায় দুইটা? একটা হতে পারে যে আমাদের যে একটা অ্যামাইড হ্যান্ড আছে, এই হ্যান্ডটা দিয়ে আমি পুরা বিটা ল্যাকটাম রিংটাকে কভার করে দিতে পারি, একটা প্রোটেকশনের মতো একটা কভারিং করে আমরা এটা করতে পারি। তাহলে আর বিটা ল্যাকটামেজটা কিছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে যে বিটা ল্যাকটামেজ যখন হচ্ছে গিয়ে যে মানে এটা পুরোটা কভার করে ফেলবে, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা স্ট্রাকচারটা অনেক বাল্কি হয়ে যাবে। ঠিক আছে, বাল্কি হয়ে যাওয়ার কারণে কি হবে যে এই যে সেল মেমব্রেনে যে দিয়ে যে সে ঢুকবে, এই ঢুকার তার রাস্তাটা কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে। একটা ছোট জিনিসের মধ্যে দিয়ে এত বড় একটা জিনিস সে তো সহজে ঢুকতে পারবে না। দ্যাট মিনস আমরা কি বলতে পারি না যে তার স্পেকট্রামটা ন্যারো হয়ে গেল। সে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট ঠিকই হইলো, কিন্তু তার স্পেকট্রামটা ন্যারো হয়ে গেল। এখন তাহলে কি করা যায়? তাহলে আমি হচ্ছে আমার এটা দিয়ে যেহেতু হবে না, আমি হ্যান্ডটা ছোটই করে দিব। ঠিক আছে, তাহলে এখন তার স্ট্রাকচারটা ঠিক থাকলো, কিন্তু কি হলো? সে তো আর কভারে থাকলো না। এই বিটা ল্যাকটামেজ তো তাকে ধ্বংস করে ফেলতে হবে। দ্যাট মিনস এটা বিটা ল্যাকটামেজ সেনসিটিভ। এই জন্য এই মানে স্ট্রাকচারটাকে প্রোটেকশন করার জন্য তখন আমাকে দিতে হবে
বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, ঠিক আছে, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, যেটা হচ্ছে এইটাকে ইনহিবিট করবে। এরকম ইনহিবিটরের বিভিন্ন আছে আমাদের, ক্লাভিলানিক অ্যাসিড, সালবেক্টাম, টাজোবেক্টাম। এই যে আপনারা দেখেন পেজ নাম্বার 134 এ বিটা ল্যাকটামেজের আন্ডারে নামগুলো দেওয়া আছে, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। আচ্ছা, এখন তাহলে আমরা দেখলাম যে বিটা ল্যাকটাম রিংকে আমরা কিভাবে হচ্ছে সেভ করব, যে আইদার আমরা হ্যান্ডটাকে বড় করব কিন্তু তার সেখানে স্পেকট্রামটা ন্যারো হয়ে যায় কারণ স্ট্রাকচারটা বাল্কি হয়ে যায়, অথবা আমরা আর হ্যান্ডটাকে ছোটই রাখবো কিন্তু বিটা ল্যাকটামেজটাকে প্রিভেন্ট করার জন্য বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দিব। আচ্ছা, তাহলে এখন এই স্পেকট্রামের উপর ভিত্তি করে আমরা পেনিসিলিনকে দুইটা ভাগে আমরা নিচ্ছি, একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম আর একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। এই ন্যারো স্পেকট্রামের মধ্যে হচ্ছে আমরা দুটা ভাগ করব, একটা ন্যাচারাল এবং আরেকটা সিনথেটিক, ঠিক আছে। এখন ন্যাচারালের মধ্যে আপনারা দেখেন দুইটা আছে, একটা হচ্ছে পেনিসিলিন জি আর পেনিসিলিন ভি, যেটা আমরা একটু লিখে রাখেন যে জি এর কোনো ওরাল ফর্ম নাই, ঠিক আছে, এটার কোনো ওরাল ফর্ম নাই, বাট ভিটা ওরালি দেওয়া যায়। আচ্ছা, আর হচ্ছে যে এর পাশের বক্সে যেটা দেওয়া যে অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল, এটার পাশে অবলিক দিয়ে আপনারা লিখে রাখেন যে এটা সিনথেটিক, এটা সিনথেটিক পেনিসিলিন এবং এগুলো আমরা স্ট্যাফাইলোকক্কাসের এগেইনস্টে ইউজ করি। এখানেও আপনারা একটু হচ্ছে অ্যালফাবেটিক্যালি চিন্তা করবেন যে সি ডি এফ এম এন, ঠিক আছে, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, মেথসিলিন, নেফসিলিন। ওকে, তাহলে এই যে ন্যারো স্পেকট্রাম, হ্যাঁ, এই ন্যারো কথাটার পাশে আপনারা অবলিক দিয়ে লিখে রাখেন যেগুলো বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট, দ্যাট মিন্স এই ড্রাগগুলোর সাথে আমার কিন্তু বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দিতে হবে না, এরা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট। আচ্ছা, এবার চলে আসি ব্রড স্পেকট্রামে, এটা কিন্তু আমার বিটা ল্যাকটামেজ সেনসিটিভ। তাহলে বিটা ল্যাকটামেজ সেনসিটিভ যেহেতু, দ্যাট মিন্স ও পারবে, ওকে ধ্বংস করে দিতে পারবে, এই জন্য আমরা কি দিব, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দিব। এই ব্রড স্পেকট্রামের মধ্যে আবার দেখেন দুইটা ভাগ করা, একটা হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম এবং অ্যান্টি সিউডোমোনাল, মানে সিউডোমোনাসের এগেইনস্টে আমরা এগুলো ইউজ করব। এক্সটেন্ডেড দুইটা আছে, অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, এবং অ্যান্টি সিউডোমোনালের ড্রাগগুলোর নাম একটু যেগুলো হচ্ছে যে একটু বর্ণিল নাম, যে পিপেরাসিলিন, টিকাসিলিন, অ্যাজলোসিলিন, মেজলোসিলিন, কার্বেনিসিলিন, হ্যাঁ, এই ধরনের গুলো হচ্ছে অ্যান্টি সিউডোমোনাল। এবং অ্যান্টি সিউডোমোনাল আমরা নেক্সটে আসতেছি যে অ্যান্টি সিউডোমোনালে কি কি অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি, যেটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই হচ্ছে পেনিসিলিনের ক্লাসিফিকেশনটা। এবং এখানে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো যে পেনিসিলিনের মানে স্পেকট্রাম অফ অ্যাকশন যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে গ্রাম পজিটিভ থেকে গ্রাম নেগেটিভের দিকে, হ্যাঁ, মানে যত আমি স্পেকট্রাম বাড়াবো প্রথমে আমার গ্রাম পজিটিভের এগেইনস্টে অ্যাকশন দিবে, এরপরে স্পেকট্রামের সাথে আমার গ্রাম নেগেটিভের এগেইনস্টে অ্যাকশনটা ভালো দিবে। আচ্ছা, এবার চলে আসি আমরা পেজ নাম্বার 136 এ, সেটা হচ্ছে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিনের জেনারেশন অনুযায়ী অনেকগুলো নাম দেওয়া আছে, এতগুলো নাম আসলে মনে রাখা সম্ভব না, কিন্তু আমরা কমনলি যেগুলো ক্লিনিক্যালে ইউজ করে থাকি সেই কয়েকটা আমাদের একটু জানতে হবে। যেমন সেকেন্ড জেনারেশনে আপনারা হাইলাইট করেন সেফিউরোক্সিম, তারপর হচ্ছে গিয়ে যে থার্ড জেনারেশনের মধ্যে সেফোপ্যারাজম, সেফটাজিডিম, সেফট্রাক্সোন, সেফিক্সিম, ফোর্থ জেনারেশনে হচ্ছে সেফেপিম, এবং এটার পাশে আরেকটা লিখে রাখেন সেফপিরোম, সেফপিরোম, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশনে সেফেপিমের সাথে এটা লিখে রাখেন। এবং নেক্সট জেনারেশনে দুইটা আছে, একটা হচ্ছে সেফটারোলিন এবং সেফটোবাইপ্রল। সেফালোস্পোরিনের নামগুলো একটু কঠিন আসলেই, কিন্তু যতটুকু আর কি পারা যায়। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আমাদের যেটা লাগবে যে 136 পেজের নিচে একটা বক্স অ্যান্টি সিউডোমোনাল অ্যান্টিবায়োটিক্স, হ্যাঁ, এবং পরের পেজে যেটা হচ্ছে যে এমআরএস এর ট্রিটমেন্টে আমরা কি কি দিই, এই দুইটা জিনিস একদম ইনফিনিটি স্টার। অ্যান্টিবায়োটিক থেকে যদি আমরা একদম কিছুই না পড়ি, অ্যান্টিবায়োটিক থেকে কিছু তো পড়া যাবে না এরকম হবে না আসলে, কিন্তু তারপরেও আমি যদি একটা জিনিস বলি তাহলে হচ্ছে এই দুইটা বক্স, কারণ দেখা যায় যে প্রতিবারই অল্টারনেট করে আসে। লাস্ট প্রেসিডেন্সিতে ছিল হচ্ছে এমআরএস এর কোশ্চেন। আচ্ছা, এখন অ্যান্টি সিউডোমোনাল অ্যান্টিবায়োটিক্স এর জন্য আপনারা দেখেন যে অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন কি কি আছে আমরা অলরেডি দেখে আসছি, ঠিক আছে, যে যেগুলো হচ্ছে যে অ্যাজলোসিলিন, মেজলোসিলিন, পিপেরাসিলিন, এই ধরনের ড্রাগস গুলো। এরপর হচ্ছে অ্যান্টি সিউডোমোনাল সেফালোস্পোরিন, আমরা মনে রাখবো যে থার্ড জেনারেশন থেকে দুইটা, ফোর্থ জেনারেশন থেকে দুইটা। থার্ড জেনারেশন হচ্ছে সেফটাজিডিম এবং সেফোপ্যারাজোন, আর ফোর্থ জেনারেশন থেকে হচ্ছে সেফেপিম এবং সেফেপিরম, সেফেপিম এবং সেফপিরম। এই চারটা মানে সেফালোস্পোরিনের
উপরের নামগুলো মনে না রাখতে পারলেও অ্যাটলিস্ট এটা মনে রাখতে হবে, কারণ এগুলো সিউডোমোনাসের এগেইনস্টে দিচ্ছি। এবং যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আদার্স কিছু ড্রাগ আছে, এটা আর আমাদের মনে থাকে না, এগুলো স্টেমে দিলে আমরা হয়তো ফলস দিয়ে ফেলি যে হ্যাঁ এগুলো ছিল না, বা সেফালোস্পোরিনেরটাই হয়তো মনে থাকে না। এই জন্য এই বক্সটা কিন্তু মানে পরীক্ষা হলে ভিজুয়ালাইজ করতে হবে যে কি ছিল। তো আদার্স এর মধ্যে আমরা মনে রাখবো যে কারে জেন্টলম্যান উইথ কুইন। ঠিক আছে, খুব একটা ভালো অ্যাকচুয়ালি মিললো না, যাই হোক তারপরে মনে রাখার জন্য যা আসবে তাই। তো এটা হচ্ছে গিয়ে যে কারে হচ্ছে কার্বাপেনেম, জেন্টলম্যান আমরা মনে রাখবো জেন্টামাইসিন, দ্যাট ইজ অ্যান অ্যামাইনো গ্লাইকোসাইড। এবং কুইনে হচ্ছে কুইনোলোনস, আবার কুইনিন কিন্তু দিয়ে প্যাচ লাগায় না, কুইনোলোনস। ঠিক আছে, কুইনোলোনস মানে কি ফ্লুরোকুইনোলোনস যেগুলো। তাহলে এই ড্রাগগুলো টোটাল এই বক্সের মধ্যে যা আছে এগুলো হচ্ছে আমরা সিউডোমোনাসের এগেইনস্টে ইউজ করে থাকি। আচ্ছা, এবার চলে আসি আমরা পরের পেজে এমআরএস এর ট্রিটমেন্টে, মানে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফ অরিয়াস যেগুলা, এটার এগেইনস্টে আমরা কি দিব। ঠিক আছে, এটার জন্য আমরা মনে রাখবো হচ্ছে রাইট লেফট করোনারি ভিএসডি, রিফাম্পিসিন, টেট্রাসাইক্লিন, লিনেজোলাইট, টিগেসাইক্লিন। সিতে হচ্ছে এটার নামটা যেহেতু বড় মনে রাখবো দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে কোট্রাইমক্সাজল, ক্লিন্ডামাইসিন। ভিএসডি ভি4 হচ্ছে গিয়ে আমাদের ভেনকোমাইসিন, স্ট্রেপ্টোগ্রামিন এন্ড ডেপ্টোমাইসিন। এমআরএস এ মানে এইটা হচ্ছে গিয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা লাস্ট রেসিডেন্সি মার্চ 2021 এ এটা কোশ্চেন ছিল যে এমআরএস এর এগেইনস্টে আমরা কি কি ড্রাগ দিব। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা মনে রাখবো রাইট লেফট করোনারি ভিএসডি। আচ্ছা, এবার চলে আসি আমরা প্রোটিন সিনথেসিস ইনহিবিটরে 138 নাম্বার পেজে। এখানে হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইডস এর নামগুলো লাগবে। হ্যাঁ, অ্যামাইনো গ্লাইকোসাইডস এর নামগুলো পড়ে ফেলবেন। এই যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে যে বক্সটা, নামগুলো একটু দেখে ফেলবেন। এরপর হচ্ছে 139 এ অ্যামাইনো গ্লাইকোসাইডস এর যে বেসিক ইনফরমেশন, এখানে যেগুলো বলতেছি এগুলো একটু আপনারা হাইলাইট করে নেন, যেটা ওয়াটার সলিউবল এন্ড ইরিভার্সিবল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এটা ইরিভার্সিবল। আচ্ছা, এবং বোল্ড করে লেখা আছে, আমরা পড়ে আসছি হ্যাভিং কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এন্ড পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। 5 নাম্বার পয়েন্টটা দেন দাগান যে রিলেটিভলি ইনঅ্যাক্টিভ এগেইনস্ট অ্যানারোবস। ওকে, দেন হচ্ছে 7 নাম্বার পয়েন্টটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে অ্যামাইনো গ্লাইকোসাইড হচ্ছে অটোটক্সিক অ্যাজ ওয়েল অ্যাজ নেফ্রোটক্সিক। ঠিক আছে, এখন এটা যে নেফ্রোটক্সিক এবং অটোটক্সিক, আমরা মনে রাখবো যে নেফ্রোটক্সিক, এই ঘটনাটা হচ্ছে রিভার্সিবল। ঠিক আছে, এটা হচ্ছে রিভার্সিবল। আর অটোটক্সিক এটাকে হচ্ছে আমরা যদি একটু ভেঙে বলি যে ভেস্টিবুলো ককলিয়ার ইফেক্ট, তাহলে এই যে ভেস্টিবুলার যে ইফেক্টটা, ভেস্টিবুলো টক্সিসিটি, এটা হচ্ছে গিয়ে আমাদেরকে আর্লি আসবে, এটা আসবেও তাড়াতাড়ি এবং এটা চলেও যাবে, রিভার্সিবল। ঠিক আছে, কিন্তু যে ককলিয়ারটা সে আসবে লেট করে, সে লেট এবং এটা আর যাবে না, এটা হবে ইরিভার্সিবল। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আর নেফ্রোটক্সিসিটিটা এটা হচ্ছে রিভার্সিবল। ওকে, আর ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে হচ্ছে যে 2 নাম্বার পয়েন্টটা একটু দেখেন, হাইড্রোফিলিক সো এক্সিলেন্ট পেনিট্রেশন টু এক্সট্রাসেলুলার ফ্লুইড। যেহেতু এটা হাইড্রোফিলিক ইসিএফ এ যাবে, কিন্তু আইসিএফ এ কি যেতে পারবে? কারণ সে তো ওয়াটার সলিউবল, পেনিট্রেশন ভালো হবে না। এজন্য মনে রাখতে হবে যে এখানে অ্যামাইনো গ্লাইকোসাইডের ক্ষেত্রে আমাদের ইসিএফ এ কনসেন্ট্রেশন ভালো থাকে, আইসিএফ এর চেয়ে ইসিএফ এ বেশি। ওকে, এরপরে আমরা চলে আসি 140 পেজে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। এখানে যেটা করতে হবে যে দেখেন বাদিকে ডিএনএ জাইরেস ইনহিবিটর। হ্যাঁ, মানে হচ্ছে এটার পাশে অবলিক দিয়ে লিখে রাখেন ফ্লুরোকুইনোলোনস।
এটা কোন এনজাইমকে ইনহিবিট করে? ডিএনএ জাইরেস। এখানে জেনারেশন অনুযায়ী ভাগ করা আছে, সব লাগবে না, তবে থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন যে অ্যান্টিবায়োটিক গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে রেসপিরেটরি ফ্লোরোকুইনোলন্স। এই যে নিচে একটা বক্স দেওয়া দেখেন, রেসপিরেটরি ফ্লোরোকুইনোলন্স এর নাম, এটা ইনফিনিটি স্টার। হ্যাঁ, এই থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন, এবং সাথে এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে আমাদের ট্রোভাফ্লক্সাসিন। হ্যাঁ, এটা হচ্ছে বক্স এক্সট্রা আছে, মানে এই 6টা টোটাল হচ্ছে রেসপিরেটরি ফ্লোরোকুইনোলন্স। এটা একদম মানে মুখস্থ করে ফেলতে হবে। মক্সিফ্লক্সাসিন, লিভো, তারপর হচ্ছে গেটিফ্লক্সাসিন, এগুলো তো আমরা নরমালি ইউজ করি। আর মনে রাখবো হচ্ছে যে লিভোর সাথে এল দিয়ে লোমি আছে, ট্রভা আছে, এসটি, স্পারফ্লক্সাসিন এবং ট্রভাফ্লক্সাসিন। আচ্ছা, এটা হচ্ছে ডান দিকে আমরা দেখি ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। এখানে মনে রাখবো যে ফলেট সিনথেসিসটাকে ইনহিবিট করে সালফোনামাইড, আর ফলেট রিডাকশনটাকে ইনহিবিট করে হচ্ছে ট্রাইমেথোপ্রেম। এই মানে ইনফরমেশনটা একটু মনে রাখবো। এবং এটার কম্বিনেশন আমরা জানি কোট্রাইমোক্সাজল। এবং আরেকটা ইনফরমেশন আমরা অলরেডি পড়ে আসছি, দুইটা আলাদা আলাদা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, বাট যখন আমি দুটাকে একসাথে করে দিব তারা বেশি শক্তিশালী হয়ে গেল। এরা হচ্ছে মানে কোট্রাইমোক্সাজলটা হচ্ছে ব্যাকটেরিসিডাল। ওকে, এবার হচ্ছে অ্যান্টিফলেট ড্রাগস এর মধ্যে ফার্স্ট লাইনটা একটু হাইলাইট করেন যে সালফোনামাইড ইজ ফলেট সিনথেসিস ইনহিবিটর এন্ড ট্রাইমিথোপ্রিম ইজ ফলেট রিডাক্টেজ ইনহিবিটর। এবং হচ্ছে 3 নাম্বার পয়েন্টে যে একটা জিনিস লেখা যে 5:1 কম্বিনেশন, এই জিনিসটা একটু মনে রাখবেন যে সালফোনামাইড ইজ টু ট্রাইমিথোপ্রিম, এটা যে কম্বিনেশনটা এটা হচ্ছে গিয়ে 5:1। দ্যাট মিন্স আমি হচ্ছে ট্রাইমিথোপ্রিম যতটুকু দিব সালফোনামাইড আমাকে তার 5 গুণ বেশি দিতে হবে। লাইক আমি ট্রাইমিথোপ্রিম যদি 80 মিলিগ্রাম দেই, ঠিক আছে, ট্রাইমিথোপ্রিম যদি 80 মিলিগ্রাম দেই তাহলে সালফোনামাইড আমি কত দিব? 5 গুণ করলে হয় আমার হচ্ছে 400, তাহলে সালফোনামাইড আমি দিব 400 মিলিগ্রাম। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যে 141 পেজে যে সাইড ইফেক্টস অফ অল অ্যান্টিবায়োটিক্স, একটা একটু হরিবল টাইপের একটা বক্স আছে। হ্যাঁ, কিন্তু এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই। এখান থেকে আমরা মেইন কতগুলো একটু হাইলাইট করে মনে রাখবো, সব তো আসলে একটু টাফ হয়ে যায়। পেনিসিলিনে আপনারা হাইলাইট করেন হচ্ছেন অ্যাম্পিসিলিন অ্যাসোসিয়েটেড উইথ সিউডোমেমব্রেনাস কোলাইটিস। সালফোনামাইডে হচ্ছে এটা ক্রিস্টালুরিয়া করে, হিমোলাইটিক অ্যানিমিয়া করে এবং কার্নিক টেরাস করে। এই কয়টা জিনিস হাইলাইট করেন। এমফুটেরিসিন বি, এটা ইম্পর্টেন্ট, এটা হাইপোটেনশন করে, যে এটা একটু খেয়াল রাখতে হবে, এবং ফিভার এন্ড চিলস, এটা আমরা আবার পাবো। ম্যাক্রোলিডস এর মধ্যে 2 নাম্বার কোলেস্ট্যাটিক জন্ডিস এন্ড প্রলংগেশন অফ কিউট ইন্টারভ্যাল, অলরেডি আমরা সিভিএস এ পড়ে আসছি যে টর্সাডিস ডিপয়েন্টিস করে। আচ্ছা, এন্ড ক্লিন্ডামাইসিন প্রিডিসপোজেস টু ক্লস্ট্রিডিয়াম ডিফিকাল ইনফেকশন, সি ফর সি, এটা মনে রাখবো আমরা। টেট্রাসাইক্লিনে হচ্ছে আমরা জানি এটা ডেন্টাল এনামেল হাইপোপ্লাসিয়া করে, বোন এন্ড টিথ ডিজিজ এবং ফটো সেনসিটিভিটি, এই জিনিসটা। ক্লোরামফেনিকলে হচ্ছে গিয়ে এটা গ্রে বেবি সিনড্রোম করে। এটার মধ্যে কি কি আছে? সায়ানোসিস, কলাপস এবং বোন ম্যারো সাপ্রেশন। ঠিক আছে, সায়ানোসিস, কলাপস এবং বোন ম্যারো সাপ্রেশন, এটা হচ্ছে গ্রে বেবি সিনড্রোমের কম্পোনেন্ট। এরপর হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইডস এর মধ্যে অলরেডি আমরা বললাম রেনাল টক্সিসিটি, কক্লিয়ার টক্সিসিটি, কোনটা রিভার্সিবল কোনটা পার্মানেন্ট। এবং 3 নম্বরে হচ্ছে নিউরোমাসকুলার ব্লকেট, এই জিনিসটা একটু হাইলাইট করেন। আর কুইনোলন্সে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট 2 নাম্বার পয়েন্টটা অ্যাকিলিস টেন্ডন রাপচার। হ্যাঁ, এটা যে হচ্ছে এটা একটু করবেন। আর 6 নম্বরে যেটা হাইপো অর হাইপার গ্লাইসেমিয়া, এই জিনিসটা একটু হাইলাইট করবেন। মোটামুটি চেষ্টা করবেন পুরোটাই রিডিং দিবেন একটু, মানে যতটুকু সম্ভব। তবে এই জিনিসগুলো থেকে কোশ্চেন হয়েছে বা ইম্পর্টেন্ট সেই হিসাবে আমি হাইলাইট করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে আসি অ্যান্টিভাইরাল ড্রাগস এর 142 নাম্বার পেজ। এখান থেকে দেখেন আপনাদের প্রথমে অনেকগুলো স্টার্ট দিয়ে লেখা যে প্রোটিয়েজ ইনহিবিটর অ্যান্টিভাইরাল ড্রাগস, মানে প্রিভিয়াসলি অ্যান্টিভাইরাল থেকে শুধু এই কোশ্চেনটাই আসছে যে প্রোটিয়েজ ইনহিবিটরস আর প্রোটিয়েজ ইনহিবিটর অ্যান্টিভাইরালস আর। তাহলে এটার জন্য আমরা মনে রাখবো হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর অ্যান্টিভাইরালের নামের শেষে থাকে হচ্ছে নাভির, এই জিনিসটা আমরা মনে রাখবো। যেই ড্রাগের শেষে আমরা নাভির দেখবো সেটাই হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর অ্যান্টিভাইরাল। ঠিক আছে, তাহলে এখান থেকে এই জিনিসটা পড়বেন। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি একটু বলি যে লাস্ট রেসিডেন্সি, দ্যাট মিন্স মার্চ 2021 এ যেহেতু আমরা জানি যে কোভিড-19 প্যান্ডেমিক চলতেছে এবং এখানে আমরা রেমডেসিভির একটা ড্রাগ দিয়ে থাকি, এই রেমডেসিভির রিলেটেড একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, রেমডেসিভির এখানে শুধু হচ্ছে একটা, এই কথাগুলো আপনারা একটু লিখে রাখেন, যেটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম।
ব্রড স্পেকট্রাম অ্যান্টিভাইরাল এজেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে এটার অ্যাকশনটা হচ্ছে যে ইট ইনহিবিটস আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ওকে, তাহলে এই দুইটা কথা আমরা একটু জানবো যে রেমডেসিভির হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিভাইরাল এজেন্ট, ইট ইনহিবিটস আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আমাদের অপশনে ছিল ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, নো, ইট ইনহিবিটস আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এবং এটা বলা হয় যে এটা কতটুকু এফিকেশিয়াস, মানে এটা হাইলি এফিকেশিয়াস কিনা এটা তো এখনো প্রুভ হয়নি, তবে ধরা হয় যে কোভিড-19 ইনফেকশন থেকে যে রিকভারির যে পিরিয়ডটা এটাকে শর্টেন করে থাকার পিছনে এটার একটা অবদান আছে। আচ্ছা, এখন চলে আসি আমরা অ্যান্টি ফাঙ্গাল এজেন্টসে। অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট থেকে আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে যে বক্সটা যে সাবকিউটেনিয়াস এন্ড সিস্টেমিক মাইকোসিসে কি ইউজ করি, কিউটেনিয়াস মাইকোসিসে। তো আমার সাজেশন থাকবে যে কিউটেনিয়াস মাইকোসিসটা আপনারা মুখস্থ করে ফেলবেন, এর বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস এন্ড সিস্টেমিক। আচ্ছা, আর হচ্ছে এখানে লাস্ট লাইনটা একটু হাইলাইট করেন যে ফ্লুকোনাজল ক্যান কজ হেপাটোটক্সিসিটি, এই জন্য আমরা লিভার ডিসফাংশন যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে দিব না, বা হচ্ছে কশন মেনটেন করে দিব। আর এখান থেকে এটাই এনাফ। আচ্ছা, এরপর আমরা চলে আসি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগসে। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগসে আপনারা যেটা পড়বেন যে ক্লাসিফিকেশনের মধ্যে ব্লাড সাইজন্টিসাইডাল যেগুলো, হ্যাঁ এটা একবার রিডিং দিবেন। আর দেখেন যে টিস্যু সাইজন্টিসাইডাল, এটার জন্য আমরা মনে রাখবো 2P। টিস্যু সাইজন্টিসাইডাল হচ্ছে দুইটা পি, একটা হচ্ছে গিয়ে আমার প্রিমাকুইন আর একটা হচ্ছে পাইরিমিথামিন। এই জিনিসটা হাইলাইট করেন। এবং হচ্ছে কেমো প্রোফাইল্যাক্সিসে ক্লোরোকুইন সেনসিটিভ যদি হয়ে থাকে তাহলে তো আমরা ক্লোরোকুইনের সাথে প্রোগুয়ানিল দিব, আর যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট থাকে তাহলে যে আদার ড্রাগস গুলো মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন, এগুলো একটু মানে যতটা সম্ভব একটু পড়ে রাখবেন। এবং তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রেগন্যান্সিতে আমার কোন ড্রাগ গুলো সেফ এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা হচ্ছে 3 স্টার। এবং ক্লোরোকুইনের আন্ডারে যে একটা বক্স আছে নরমাল ডোজ, লার্জ ডোজ, সিভিয়ার অ্যাকিউট টক্সিসিটি, মানে অ্যাডভার্স ইফেক্টটা, এটা একটু পড়তে হবে। আপনারা এখানে একটু নরমাল ডোজে যে লাস্টে হিমোলাইসিস ইন গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি এটা হাইলাইট করেন। লার্জ ডোজে রেটিনোপ্যাথিস, অটোটক্সিসিটি, এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট। এবং সিভিয়ার অ্যাকিউট টক্সিসিটিতে হাইপোটেনশন করে। আচ্ছা, আর কুইনাইনের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে একটা জিনিস একটু দেখেন যে 4 নম্বরে ব্লাড সুগার হাইপোগ্লাইসেমিয়া, ব্লাড সুগারটা কমায় দেয়। হ্যাঁ, এছাড়াও বাকিগুলো কিন্তু আপনারা প্রথমবার পড়ার সময় একবার একটু রিডিং দিবেন, বা মানে যে জিনিসটা আমরা ক্লিনিক্যালি পাই ওটাই করবেন। এখানে আমি যেগুলো হাইলাইট করতেছি এগুলো কোশ্চেনে বেশিবার আসছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো অ্যান্টি লিশমেনিয়াসিস, মানে কালাজ্বরে আমরা কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকি, এখানে নামগুলো মাস্ট। হ্যাঁ, এই যে 8টা নাম দেওয়া আছে, নামগুলো পড়ে ফেলবেন। এবং সোডিয়াম স্টিবোগ্লুকোনেট আর অ্যামফোটেরিসিন বির অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে কোশ্চেন প্রিভিয়াসলি ছিল। তো এর মধ্যেও সোডিয়াম স্টিবোগ্লুকোনেটে কার্ডিয়াক অ্যারিথমিয়াটা হাইলাইট করেন। আর অ্যামফোটেরিসিন বির যে অ্যাডভার্স ইফেক্ট গুলো প্রতিটাই খুবই ইম্পর্টেন্ট, প্রতিটাই স্টেমে মানে আসছে বা হচ্ছে আবারও দিতে পারে। তাহলে এখানে হচ্ছে আমরা মনে রাখবো এটা হাইপোটেনশন করে, ফিভার চিল করে, তারপর থ্রম্বোফ্লেবাইটিস, এই জিনিসগুলো একটু বেশি মনে রাখবো, মাসল স্পাজম করে। অ্যামফোটেরিসিন বিটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পুরাটাই পড়ে ফেলবেন। আচ্ছা, এরপর হচ্ছে 146-এ দেখেন অ্যামিবিসাইডাল এজেন্ট। এখানে হচ্ছে আপনাদের যে ক্লাসিফিকেশন অফ অ্যামিবিসাইডাল ড্রাগস, এখানে যেটা করবেন যে লাস্টে মিক্সড অ্যামিবিসাইড, মেট্রোনিডাজল যে একটা মিক্সড অ্যামিবিসাইড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। মেট্রোনিডাজলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা যেমন আমরা ক্লিনিক্যালিও ইম্পর্টেন্ট এবং এখানে অ্যাডমিশনে কোশ্চেন আসার ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। ইভেন লাস্ট রেসিডেন্সিতে মেট্রোনিডাজল থেকে একটা কোশ্চেন ছিল, মেট্রোনিডাজল দিয়ে 5টা স্টেপ দিয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে বক্সটা ইন্ডিকেশন অফ মেট্রোনিডাজল পড়ে ফেলতে হবে। অ্যাডভার্স ইফেক্টে যেটা দাগাবেন সেটা হচ্ছে মেটালিক টেস্ট করে। হ্যাঁ, মেটালিক টেস্ট আমরা এম দিয়ে দুইটা ড্রাগ মনে রাখবো, একটা হচ্ছে মেট্রোনিডাজল এবং একটা অ্যান্টি ডায়াবেটিকে আমরা পাবো মেটফর্মিন। আচ্ছা, দেন হচ্ছে 5 নম্বরে এখানে যে পেরিফেরাল নিউরোপ্যাথি করে, কিছু সিএনএস অ্যাডভার্স ইফেক্ট দেয় এটা। এবং 6 নম্বরে একটা জিনিস দেখেন যে ডাইসালফিরাম লাইক ইফেক্ট অকার্স উইথ অ্যালকোহল, এই জিনিসটা দিয়ে লাস্ট রেসিডেন্সিতে একটা স্টেম ছিল। এটা আমরা একটু দেখি যে জিনিসটা কি, যে ডাইসালফিরাম লাইক ইফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে যে একটা পেশেন্ট যখন মেট্রোনিডাজল খাচ্ছে, হ্যাঁ, তখন সেই একই সাথে সে যদি অ্যালকোহল কনজাম্পশন করে তখন কি হয়, এই মেট্রোনিডাজল আর অ্যালকোহলে একটা ইন্টারাকশন হয়। ইন্টারাকশন হলে কি করে যে
একটা এনজাইম আছে বডিতে অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেস, হ্যাঁ, এটাকে ইনহিবিট করে এবং এই জিনিসটাকে ইনহিবিট করার কারণে দেখা যায় যে পেশেন্টের নওশিয়া হয়, ভমিটিং হয়, এই ধরনের অ্যাডভার্স ইফেক্ট গুলো দেখা যায়, যে কারণে বলা হচ্ছে যে ডাইসালফিরাম লাইক ইফেক্ট অকার্স উইথ অ্যালকোহল। সো মেট্রোনিডাজোলে পেশেন্টকে মানে কখনোই সে একসাথে অ্যালকোহল কনজাম্পশন করতে পারবে না। তো এই ইফেক্টটা যে করে এটা মনে রাখতে হবে এবং এটা লাস্ট প্রেসিডেন্সিতে ছিল কোশ্চেনটা। আচ্ছা, এরপরে দেখেন যে মেট্রোনিডাজোল এন্ড টিনিডাজোলের আন্ডারে 2 নাম্বার যে পয়েন্টটা কিলস ট্রফোজয়েড বাট নো সিস্টস অফ এন্টামিবা হিস্টোলাইটিকা, এই লাইনটা হাইলাইট করেন এবং তার 2টা লাইন পরে দেখেন দ্য নাইট্রো গ্রুপ অফ মেট্রোনিডাজোল ইজ কেমিক্যালি রিডিউসড ইন অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাহলে এখানে আমরা একটা কথা মনে রাখবো যে এটা আমরা জানি যে মেট্রোনিডাজোলটা হচ্ছে অ্যানারোবিক কভারেজ দেয়, এটা অ্যানারোবিক কভারেজ দেয় এবং মেট্রোনিডাজোলটা তো এনজাইম ইনহিবিটর, অলরেডি আমরা জিপিতে পড়ে আসছি। তাহলে এনজাইম ইনহিবিটর, এটা কোন এনজাইমকে ইনহিবিট করবে? এটা হচ্ছে নাইট্রো রিডাকটেস, নাইট্রো রিডাকটেস এনজাইম ইনহিবিটর। এটা আপনারা একটু লিখে রাখেন, আর ক্লিনিক্যাল ইউজ গুলো তো বক্সে পড়বেনই। আচ্ছা, এবার চলে আসি আমরা 147 নম্বর পেজে অ্যান্টি ক্যান্সার ড্রাগস। এখানে হচ্ছে নামগুলো, হ্যাঁ, নেম অফ ড্রাগস, এই বক্সে শুধু নামগুলো পড়বেন এবং নিচে দেখেন যে কমন অ্যাডভার্স ইফেক্টস, এই অ্যাডভার্স ইফেক্টস গুলো একটু পড়ে ফেলতে হবে। তারপরেও হাইলাইট করবেন হচ্ছে এটা অপরচুনিস্টিক ইনফেকশন করে, নাম্বার 4, দেন হচ্ছে অ্যালোপেসিয়া, লস অফ হেয়ার, স্টেরিলিটি করে এবং হচ্ছে ড্যামেজ টু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এপিথেলিয়াম। মোটামুটি আমরা কমন গুলো জানি, বাট এই জিনিসগুলো হচ্ছে স্টেমে হয়তো দিয়ে দিতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে 148 নম্বর পেজে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন যে বক্সের নিচে সাইড ইফেক্টস অফ সাইক্লোস্পোরিন, এটা থেকে অনেকবারই কোশ্চেন হয়েছে, এই জন্য আমরা এটা দেখব। এটার অ্যাডভার্স ইফেক্টও মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু এটা মুখস্থ করার জন্য একটু আমরা যেটা টেকনিক খাটাবো যে হাইপার, হ্যাঁ, হাইপার দিয়ে মানে বেশি দিয়ে কয়েকটা জিনিস আমরা আলাদা করে ফেলবো। একটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া, তারপর হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া, আচ্ছা, হাইপার লিপিডেমিয়া, হাইপার টেনশন মানে হাইপার টেনশন, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে গাম হাইপারপ্লাসিয়া। তাহলে হাইপার আমরা কি পেলাম? ইলেকট্রোলাইটে হচ্ছে পটাশিয়াম বাড়বে, ক্যালেমিয়া, তারপর হচ্ছে গিয়ে 2টা কোমরবিডিটিস যে হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, 3টা কোমরবিডিটিস এবং গাম হাইপারপ্লাসিয়া। আচ্ছা, দুইটা জিনিস হচ্ছে, এগুলো তো আমরা হাইপার পড়লাম, 2টা জিনিস কমাবে, 2টা কাউন্ট কমাবে, ডাব্লিউবিসি আর হচ্ছে প্লাটিলেট, দ্যাট মিন্স লিউকোপেনিয়া এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া, এবং 2টা অর্গান হচ্ছে টক্সিসিটি করবে, সেগুলো আমরা জানি যে আইদার হেপাটোটক্সিসিটি এবং নেফ্রোটক্সিসিটি, তাহলে এই দুইটাই করবে। সাইড ইফেক্ট অফ সাইক্লোস্পোরিনটা খুবই ইম্পর্টেন্ট, এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গেল অ্যান্টিমাইক্রোবিয়ালস, যেটার মধ্যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি লিশম্যানিয়া, ম্যালেরিয়া সবগুলো মোটামুটি কভার করছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যান্টিবায়োটিক থেকে কোশ্চেন হবে না এরকম কোনো ইয়ার থাকবে না, কোশ্চেন হবেই। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে অ্যানালজেসিক্স, এরপরে আছে পেজ নাম্বার 149 এ। অ্যানালজেসিক্স আমরা জানি 2টা ভাগে আমরা পড়ে আসছি এমবিবিএস লেভেলে, একটা হচ্ছে যে ওপিওয়েড অর নার্কোটিক, আরেকটা হচ্ছে নন ওপিওয়েড অর নন নার্কোটিক। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ওপিওয়েডস। ওপিওয়েডস এর মধ্যে আপনারা এখানে দেখেন যে এখানে একটা লাইন লেখা আছে অবটেইন ফ্রম আনরাইপেন্ড সিডস অফ প্যাপেভার somniferum, এটা একটু জেনে রাখবেন। কিছু এন্ডোজেনাস ওপিওয়েড আছে আমাদের বডিতে, অলরেডি কিছু এন্ডোজেনাস ওপিওয়েড আছে, তার মধ্যে হচ্ছে বিটা এন্ডোরফিন, এনকেফালিন, ডাইনরফিন, এই নামগুলো একটু মনে রাখতে হবে, প্রিভিয়াসলি কোশ্চেন ছিল। ক্লাসিফিকেশনে আমাদের সব নাম মনে রাখার দরকার নাই, আমরা জাস্ট জানবো, হেডলাইন গুলো জানবো, এবং হচ্ছে আমাদের লাগবে মিক্সড 3 নাম্বার যেটা মিক্সড অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এন্ড পার্শিয়াল অ্যাগনিস্ট, ঠিক আছে। এই নামগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে, যে বুপেনরফিন, তারপর হচ্ছে নালবুফিন, পেন্টাজোসিন, ঠিক আছে। আর হচ্ছে 4 নাম্বার অ্যান্টাগনিস্ট মানে মরফিনের অ্যান্টিডোট হিসাবে যেগুলো আমরা ইউজ করে থাকি, নালাক্সন, নালট্রেক্সন। আচ্ছা, তাহলে এই নামগুলো আমরা দেখবো। এরপরে আমরা চলে আসি হচ্ছে ওপিওয়েড রিসেপ্টরে। ওপিওয়েড রিসেপ্টরের সাবটাইপ আমরা এখানে দেখবো মিউ,
হ্যাঁ, তারপর হচ্ছে ডেল্টা আর হচ্ছে কাপ্পা। এই যে আপনারা দেখেন 150-এ রিসেপ্টর সাবটাইপে 3টা আছে। এখান থেকে একটু যেটা দেখবো যে মিউ রিসেপ্টরে আমাদের অনেকগুলো অ্যাকশন আছে, ঠিক আছে? কি কি অ্যাকশন আছে এটা একবার রিডিং দিয়ে আমরা আমরা মনে রাখবো যে অ্যানালজেসিয়া করে, সিডেশন করে, ইনহিবিশন অফ রেসপিরেশন, মানে মরফিনের ইন টোটাল যা ইফেক্ট দেয়। এখন ডেল্টা কাপ্পা হচ্ছে সব করবে না, সে কিছু কিছু নিবে। ডেল্টার ক্ষেত্রে আপনারা এখানে লিখে রাখেন যে অ্যানালজেসিক প্লাস হরমোন, ঠিক আছে? যে হরমোন রিলেটেড এত বড় লাইন আমাদের মনে রাখার তো সময় নাই, তাহলে আমরা কি করব যে হরমোন রিলেটেড যদি আমরা লাইন দেখি যে মডুলেশন অফ হরমোন এন্ড নিউরোট্রান্সমিটার রিলিজ, হ্যাঁ, আর সাথে অ্যানালজেসিয়া তো করবে। আর কাপ্পার জন্য আমরা কি মনে রাখবো যে অ্যানালজেসিয়া, জিআইটি এবং সাথে হচ্ছে সাইকোটোমিমেটিক ইফেক্টস। আচ্ছা, তাহলে অ্যানালজেসিয়া হচ্ছে কমন, সাথে হচ্ছে জিআইটি প্লাস সাইকো। এভাবে ইন শর্টে মানে এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এই রিসেপ্টরের উপর এটার কি অ্যাকশন আছে। আচ্ছা, এরপরে দেখেন যে মেকানিজম অফ অ্যাকশন অফ ওপিওয়েডস অর মরফিন। এখানে অনেক বড় করে আছে, এটা মেকানিজম অফ অ্যাকশন আপনাদেরকে সেভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট কোন রিসেপ্টরের উপর কোন জায়গাটাতে কাজ করতেছে এটা একবার একটু রিডিং দিয়ে রাখবেন। দেন নিচে ক্লিনিক্যাল ইউজেস অফ মরফিন, এটা একবার রিডিং দিতে হবে। দেন হচ্ছে 151 পেজে যেটা আছে যে অর্গান সিস্টেম ইফেক্টস অফ মরফিন এন্ড ইটস সারোগেটস। ওকে, মানে কি কি ইফেক্ট দেয় এই 151 পেজ, এই পুরো পেজটা হচ্ছে ইনফিনিটি স্টার। আমরা অ্যানালজেসিক থেকে যদি একটা জিনিস পড়ি তাহলে এই মরফিনের ইফেক্ট পড়বো, সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন মরফিনের ইফেক্টের ক্ষেত্রে আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে গিয়ে যে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে তার কিছু সিএনএস ইফেক্ট আছে, কিছু পেরিফেরাল ইফেক্ট আছে, ঠিক আছে? সিএনএস এ হচ্ছে আবার দুইটা ভাগ করব, একটা হলো ইনহিবিটরি আরেকটা হলো স্টিমুলেটরি। এটা কিন্তু ভাগ করেই আমাদের লাগবে যে কোনটা ইনহিবিটরি কোনটা স্টিমুলেটরি। তো আমরা মনে রাখবো ইনহিবিটরিতে আমাদের আছে হচ্ছে 5টা। কি কি করবে? অ্যানালজেসিয়া করবে, সিডেশন করবে, ইউফোরিয়া করবে, রেসপিরেটরি ডিপ্রেশন এন্ড কাফ সাপ্রেশন। আচ্ছা, আর স্টিমুলেটরিতে হচ্ছে 4টা, তার মধ্যে আছে হচ্ছে মিওসিস, নৌশিয়া, ভমিটিং, ট্রাঙ্কাল রিজিডিটি এন্ড হাইপার অ্যাক্টিভ স্পাইনাল কর্ড রিফ্লেক্স। এখানে যেটা প্রবলেম হয় যে ইনহিবিটরির মধ্যে যে ইউফোরিয়া, হ্যাঁ, এখানে একটু কনফিউশন কিন্তু করা যাবে না যে ইউফোরিয়া মনে হয় যে এটা স্টিমুলেটরি ইফেক্ট, ইনহিবিটরি মনে হয় না, বাট এটা কিন্তু ইনহিবিটরি ইফেক্ট, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে স্টিমুলেটরি পরে আদার্স এর টেম্পারেচার দিয়ে দেখেন একটা কথা লেখা আছে যে আমরা মনে রাখবো যে মিওপিওয়েডে যখন কাজ করবে তখন এটা হাইপারথার্মিয়া করবে, কিন্তু যখন এটা কাপ্পা অ্যাগনিস্ট হিসাবে কাজ করবে তখন এটা হাইপোথার্মিয়া করবে। তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে আমরা চলে আসতেছি পেরিফেরাল ইফেক্টে। মরফিনের যে পেরিফেরাল ইফেক্টের মধ্যে হচ্ছে আমরা সিস্টেম ওয়াইজ এখানে পেরিফেরালে আমরা বিভিন্ন যে কোন কোন সিস্টেমের উপর সেটা। তো প্রথমে আমরা যদি দেখি যে সিভিএস, ঠিক আছে? সিভিএস এর উপর আমরা মনে রাখবো যে হার্ট রেট এবং বিপি দুইটাই হচ্ছে কমাবে, ঠিক আছে? হার্ট রেট এবং বিপি দুইটাই কমাবে। সিভিএস এর সাথে আমরা একটু সিএনএস ও মনে রাখবো। তাহলে প্রথমে সিএনএস এ আমরা একটু মনে রাখবো যে এটা ইনক্রিজ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার, ঠিক আছে? এই লাইনগুলো আপনারা একটু লাইন টু লাইন পড়বেন, জিনিসটা মানে কোনটার থেকে কি আসলো এটা একটু বোঝার জন্য আমি হচ্ছে কিওয়ার্ডস গুলো বলে দিচ্ছি যে সিএনএস এ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার রেজ করবে, সিভিএস এ হার্ট রেট বিপি কমাচ্ছে। আচ্ছা, সিভিএস এর সাথে যদি আমি রেসপিরেটরি সিস্টেমে চলে যাই তাহলে হচ্ছে মরফিন যেহেতু হিস্টামিন রিলিজ করে, হ্যাঁ, এই কারণে হিস্টামিনের কাজ হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করা, তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে। তো যেহেতু আমি হিস্টামিনের কথা আনলামই, হিস্টামিনের আরো একটা কি করে যে এটা হচ্ছে প্লুরাইটাস করে, তাহলে ইন জেনারেল আমরা এখানে মনে রাখবো প্লুরাইটাস। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে জিআইটি সিস্টেমে। জিআইটি তে এটা কি করে? এটা হচ্ছে গিয়ে আমাদের মনে রাখবো যে গাট মাসেলটাকে রিল্যাক্স করে রাখে, দ্যাট মিন্স কনস্টিপেশন করে এবং আরেকটা সিক্রেশনের কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এইচসিএল সিক্রেশন কমায়। ওকে, আচ্ছা, এই পাশে চলে আসি। জিআইটি গেল, এবার হচ্ছে বিলিয়ারি সিস্টেমের উপর আমরা দেখি। বিলিয়ারি সিস্টেমে
এটা হচ্ছে biliary colic, biliary colic করবে এবং দুইটা আমাদের লেভেল বাড়াবে, একটা হচ্ছে অ্যামাইলেজ, দুইটা এনজাইম লেভেল অ্যামাইলেজ এবং লাইপেজ লেভেলটা বাড়াবে। আচ্ছা, গেল আমাদের biliary সিস্টেম। এবার চলে আসি রেনালে। রেনালে হচ্ছে এটা কি করবে, ইউরিন রিটেনশন করবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে নিউরো হরমোনাল বা হরমোনালের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা মনে রাখবো যে বাড়াবে তিনটা আর হচ্ছে কমাবে একটা, বেশি বাড়াবে আর কমাবে একটা। তাহলে কমাবে হচ্ছে আমরা দেখে নেই কোনটা, সেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন কমাবে, আর বাড়াবে হচ্ছে এডিএইচ, প্রোল্যাকটিন এবং সোমাটোট্রপিন। এই হরমোনগুলো, এই তিনটা হরমোনকে বাড়াবে। ওকে, আচ্ছা, হরমোনাল ইফেক্ট বা নিউরো এন্ডোক্রাইন ইফেক্ট যেটা আমরা বললাম, প্লুরাইটাস অলরেডি আমরা বলে ফেলছি, লাংসেও বলছি। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে লেবারের উপর, মানে ইউটেরাইন মাসেলের উপর যদি বলি, লেবারে হচ্ছে যে এটা সেকেন্ড স্টেজ অফ লেবার যেটা আছে এটাকে প্রলং করে। এই কারণে মরফিন আমরা ইউজুয়ালি আমরা কিন্তু লেবারে দেই না, এই যে ইউজ করা হয় না, এখানে আমরা প্যাথিডিন ইউজ করি। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে মানে সামারি, পেরিফেরাল ইফেক্টে কি কোন সিস্টেমে কোন ইফেক্ট হচ্ছে এটা হচ্ছে টোটাল সামারি। বাট 151 নাম্বার পেজ এবং 152 পেজে যেগুলো আছে এটা একদম পড়ে ফেলতে হবে ইফেক্ট গুলা, যে পর্যন্ত যে কয়েকটা ইফেক্ট আছে এগুলো একদম আপনারা মুখস্থ করে ফেলবেন। খুবই ইম্পর্টেন্ট, মরফিনটা খুবই ইম্পর্টেন্ট। এখন মরফিনের একটা জিনিস ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মরফিনে খুব দ্রুত টলারেন্স ডেভেলপ করে যায়। টলারেন্স ডেভেলপ করে যাচ্ছে মানে কি, যে আমি মরফিন আজকে একজনকে যেই ডোজে দিলাম সেই ডোজে আমি যেই ইফেক্ট গুলো পাচ্ছি, কয়েকদিন পরে সেই একই ডোজে দিলে আমি এই ইফেক্ট গুলো আর পাবো না, কারণ ওটা তার বডিতে টলারেট হয়ে গেছে, সে ওই ডোজ গুলো দিবে না, তখন তাকে আরো ডোজ বাড়াই দিতে হবে, তাহলে সে অ্যাকশন দিবে। ঠিক আছে, এখন এই যে টলারেন্স ডেভেলপ করে যায়, মরফিনের তিনটা সাইনের এগেইনস্টে কোনো টলারেন্স ডেভেলপ করে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেন এই যে নাম্বার পয়েন্ট লেবারের পরে যে একটা অ্যারো দিয়ে লেখা আছে যে টলারেন্স নট ডেভেলপ অন, মানে তার যতই হোক মরফিনের সে নিতে নিতে সে যতই তার টলারেন্স ডেভেলপ করে যাক, এই সিমটম গুলো তার হবেই। তাহলে এটার জন্য আমরা মনে রাখবো হচ্ছে MC2। ঠিক আছে, মিওসিস, সিতে হচ্ছে দুইটা, কনস্টিপেশন আর হচ্ছে কনভালশন। এই তিনটা সাইনের এগেইনস্টে যে টলারেন্স ডেভেলপ করে না, এই কোশ্চেনটা অনেকবার আসছে, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে লাস্টে যে বক্সটা আছে কন্ট্রাইন্ডিকেশনস অর থেরাপিউটিক কশন, এই জিনিসটা একটু পড়ে ফেলবেন। এটা মোটামুটি রেনাল, হেপাটিক বা এই তার যে ডিসফাংশন আছে এগুলোতে দিব না, মেইনলি মনে রাখবো আমরা 1, 2, 3 যে হেড ইনজুরি পেশেন্টে আমরা দিব না। কেন দিব না? কারণ সে ইন্ট্রাক্রানিয়াল প্রেসার রেইজ করে। প্রেগন্যান্সিতে দিব না, সেকেন্ড স্টেজ অফ লেবার ডিলে করে। এন্ড যারা হচ্ছে ওপিওয়েড অ্যাগনিস্ট খায় তাদেরকে তো আমি দিব না, কারণ ওপিওয়েড অ্যাগনিস্ট দিচ্ছি, আবার এখন আমি সাথে অ্যান্টাগনিস্ট, মানে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্ট রিসিভিং দ্য ওপিওয়েড অ্যাগনিস্ট, এই ক্ষেত্রে আমরা মরফিনটা আমরা দিব না। এখন 153 নম্বর পেজে মরফিন আর প্যাথিডিনের একটা পার্থক্য আছে, এটা একটু দেখে ফেলতে হবে। তবে হাইলাইট করেন হচ্ছে অ্যানালজেসিক পোটেন্সি, মরফিন যে 10 টাইমস মোর পোটেন্ট এই জিনিসটা। তারপর ইফেক্টস অন আই, মরফিন করে মিওসিস এবং প্যাথিডিন করে মাইড্রিয়াসিস। তারপর হচ্ছে ইফেক্ট অন লেবার এই জিনিসটা, এবং হার্ট রেট। হার্ট রেট হচ্ছে যে মরফিনটা আমরা দেখে আসছি কমায়, ব্র্যাডিকার্ডিয়া করে, প্যাথিডিনটা ট্যাকিকার্ডিয়া করে। ওকে, দ্যাটস অল। তাহলে ওপিওয়েড আমাদের গেল এই পর্যন্ত। এখন হচ্ছে আমরা চলে আসবো এনএসআইডে। তাহলে ওপিওয়েড থেকে আপনাদের মরফিন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা চলে আসতেছি এনএসআইডে বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস অর নন নার্কোটিক্স। আচ্ছা, এখন এনএসআইড গুলো আমরা যদি ইন জেনারেল বলি, এটা তো আমরা জানি এনজাইম ইনহিবিটর। এখন কোন এনজাইমকে ইনহিবিট করে? আমরা মনে রাখবো যেটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম ইনহিবিটর বা কক্স ইনহিবিশন। এখন এই জিনিসটা পড়ার আগে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে, এটা আপনারা একটু লিখে নিবেন, শীটের যে ফাঁকা জায়গাটা এখানে লিখে নিবেন যে কক্স এনজাইম আমরা জানি দুই রকম, একটা হচ্ছে কক্স 1 আর একটা হচ্ছে কক্স 2। এখন এগুলো কোথায় আছে এটা আমাদের জানতে হবে। একটা কমন হচ্ছে রেনাল, হ্যাঁ, দুইটা কমন, একটা হচ্ছে রেনাল ফাংশন এবং এটাও তাই।
এস কক্স 1, ঠিক আছে? তাহলে দুটাতে রেনাল ফাংশন। এখন কক্স 1 এর আরো দুইটা ফাংশন আছে আর কক্স 2 এর একটা আছে। তো কক্স 1 এর আরো দুইটা, একটা হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন, আরেকটা হচ্ছে মেইনটেইন গাট মিউকোজাল ইন্টিগ্রিটি। আচ্ছা, আর কক্স 2 হচ্ছে আরেকটা যেটা, সেটা হচ্ছে পেইন এন্ড ইনফ্লামেশন। মানে এই কাজগুলো নরমালি সে করে, তাহলে আমি যদি সে এটার ইনহিবিটর দিই তাহলে এটা মানে সে যা কাজ করে তার এগেইনস্টে কাজ করবে। এখন একটা জিনিস আমরা জানি যে NSAID এর একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এটা গ্যাস্ট্রিক ইরিটেশন করে বা গ্যাস্ট্রিক আলসারেশন করে, ঠিক আছে? যে কারণে বলা হয় যে এটা দেওয়ার আগে মানে আমরা কশন নিয়ে ইউজ করে থাকি। তাহলে কি করলে আমাদের জিনিসটা হচ্ছে কি আমরা সেভ করতে পারবো? তাহলে এখন আমার হচ্ছে যে আমি গ্যাস্ট্রিক ইরিটেশনটা হতে চাই না, কিন্তু আমি হচ্ছে পেইন ম্যানেজমেন্টের জন্য আমি দিতে চাই একটা NSAID। তাহলে আমি যদি এমন একটা ড্রাগ দিই যেটা শুধু কক্স 2 কে ইনহিবিট করবে, কক্স 1 কে করবে না, তাহলে কি আমার এই জিনিসটা সেভ হচ্ছে না? আমার পেইন ইনফ্লামেশন কমাবে ঠিকই, কিন্তু আমার তো গাট মিউকোসাল ইন্টিগ্রিটিটা মেইনটেনেন্স করবে, তাই তো? তাহলে এই জিনিসটার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই যে 154 যে বক্সটা দেওয়া আছে এটা ডেভিডসন থেকে নেওয়া, এই বক্সটা খুব ভালো করে পড়তে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার জন্য আপনারা দেখেন যে এভাবে ভাগ করা আছে লো রিস্কের জন্য আমরা মনে রাখবো হচ্ছে কক্সিব, ঠিক আছে? ইটোরিকক্সিব বা সেলেকক্সিব, হ্যাঁ, এই ড্রাগগুলো আমরা পাবো এবং এরা কি আমরা বলতে পারি গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ, কারণ হচ্ছে এরা সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর। এটা লেখা আছে আপনাদের বক্সে, এটা একটু হাইলাইট করেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখবো মিডিয়াম রিস্ক গুলো কোনগুলো আর হাই রিস্ক কোনগুলো। মিডিয়াম রিস্কের জন্য আমরা মনে রাখবো NID, ঠিক আছে? ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, এগুলো হচ্ছে মডারেট রিস্ক। হাই রিস্কের জন্য আমরা মনে রাখবো পিঙ্ক, পাইরক্সিকাম, ছোট হাতের এনলিসি মানে হচ্ছে ইন্ডোমেথাসিন, হ্যাঁ, আর কে তে হচ্ছে গিয়ে কিটোপ্রোফেন। তাহলে এগুলো কোনগুলো লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক, এগুলো একটু নামগুলো মনে রাখতে হবে। এবং সেলেকক্সিব বা নিটোরিকক্সিব যে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ বিকজ অফ দে আর সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আমাদের পেজ নাম্বার 156 এ অ্যাডভার্স ইফেক্ট অফ NSAIDs, এটাও একটু পড়ে ফেলবেন। তবে হাইলাইট করেন হচ্ছে জিআইটি তে যে ইনক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ায় এবং মিউকাস প্রোটেকশন কমায়। আমরা বুঝতেছি যে গ্যাস্ট্রিক ইরিটেশন করে, সো অ্যাসিড সিক্রেশন বাড়বে, মিউকাস প্রোটেকশন কমাবে। আচ্ছা, এছাড়া ডিসপেপসিয়া, ডিউডেনাল আলসার এগুলো তো করবেই। রেনাল ইফেক্টের মধ্যে আমরা মনে রাখবো যে সোডিয়াম ওয়াটার বাড়াবে, মানে ইডিমা করতে পারে, পটাশিয়াম বাড়াবে এবং ইউরিক অ্যাসিড, হ্যাঁ, এই জিনিসগুলো করবে। এবং সাথে মনে রাখতে হবে অ্যালবুমিনুরিয়া, আমরা বলবো হচ্ছে অ্যালবুমিনুরিয়া, মানে ইউরিন দিয়ে অ্যালবুমিন বের হয়ে যাবে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখবো। আর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের মধ্যে এটা যে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, এই জিনিসটা একটু হাইলাইট করেন। ওকে, দেন হচ্ছে পেজ নাম্বার 157 এ এখানে কক্স 2 সিলেক্টিভ ইনহিবিটরস, এখানে প্যারাসিটামল নিয়ে কথাবার্তা আছে। আপনারা যেটা করবেন যে 2 নাম্বার লাইনটা দেখেন, কক্স 2 সিলেক্টিভ এজেন্টস হ্যাভ সিমিলার অ্যাকশন অফ NSAID বাট দে আর নট কার্ডিওপ্রোটেক্টিভ, এটা হাইলাইট করেন। প্যারাসিটামল কজেস রিভার্সিবল কক্স ইনহিবিশন, এই জিনিসটা, এটা যে রিভার্সিবল কক্স ইনহিবিশন করে এটা একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে বক্সের নিচে একটা বোল্ড লাইন আছে, প্যারাসিটামল ইনহিবিট প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইন CNS, এবং এটার আন্ডারে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে অ্যাডভার্স ইফেক্টস এর আগ পর্যন্ত, এটা একটু রিডিং দিয়ে ফেলবেন। এবং হচ্ছে একদম লাস্টে মেটাবোলাইটস কি আছে, হ্যাঁ, N-অ্যাসিটাইল বেনজো কুইনোডেমিন বা NAPQI, এটা একটু রিডিং দিয়ে, যে জিনিসটা মুখস্থ করার দরকার নেই, জিনিসটা দিলে যাতে চেনা যায়। এবং এটা নিউট্রালাইজ করা হয় বাই গ্লুটাথিয়ন, এবং অ্যান্টিডোট হচ্ছে N-অ্যাসিটাইল সিস্টিন এবং মিথিওনিন, এই জিনিসটা একটু পড়ে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়বো দুইটা জিনিস, একটা হচ্ছে যে গাউটের বিষয় নিয়ে পড়বো এবং রিউমেটিক এজেন্টস, এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের অ্যানালজেসিক পার্ট শেষ হবে।
গাউট থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গাউট হয় কোন কোন ড্রাগের জন্য, আর মানে কোন ড্রাগ দিলে গাউট হয়, আর গাউট হয়ে গেলে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করব। তো ড্রাগস কজিং গাউট আমরা অলরেডি জিপিতে আমরা পড়ে আসছি, আমাদের সূত্র ছিল কান্ট লিভ, হ্যাঁ সেটা আমরা ওখানে আলোচনা করে আসছি অ্যাডভার্স ইফেক্টে। এখন হচ্ছে আমরা গাউটের ট্রিটমেন্টের জন্য কি কি করতে পারি। এখানে দেখেন যে টাইপস এর মধ্যে তিনটা হেডলাইন দেওয়া আছে। একটা হচ্ছে সিমটোমেটিক রিলিফ, যে তার যে সিমটম হবে এটাকে আমরা রিলিফ করব। আরেকটা হচ্ছে ইউরিক অ্যাসিড সিনথেসিসটাকে ইনহিবিট করে দিব যাতে আর না আসে। আরেকটা হচ্ছে ইউরিক অ্যাসিড অনেক বেশি হয়ে গেছে, এখন আমি বের করে দিব, ইউরিক অ্যাসিড এলিমিনেশন করব, বা এই ড্রাগগুলোকে বলা হয় ইউরিকোসুরিক ড্রাগস। তাহলে সিমটম রিলিফের জন্য আমরা দিতে পারি একটা এনএসাইড দিতে পারি, ইন্ডোমেথাসিন বা হচ্ছে কলকিচিন, স্টেরয়েড, এই ধরনের ড্রাগগুলো। আচ্ছা, সিনথেসিস ইনহিবিটরের মধ্যে জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর, এই জিনিসটা একটু হাইলাইট করেন, এবং এর নাম দুটো হচ্ছে অ্যালোপিরিনল এন্ড ফেবুজোস্ট্যাট। আর ইউরেট এলিমিনেশনের মধ্যে হচ্ছে দুইটা, প্রোবেনেসিড, সালফিন, পাইরোজন। আচ্ছা, এখন এই অ্যাকিউট গাউট আর ক্রনিক গাউট দিয়ে দেখেন দুইটা কথা লেখা আছে, ঠিক আছে। অ্যাকিউট গাউটের পাশে একটু লিখে রাখেন যে অ্যাকিউট গাউট হলে আমরা ইউরিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর এই গ্রুপের ড্রাগটা আমরা দিব না, ঠিক আছে। অ্যাকিউট গাউটে নেভার ইউজ ইউরিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের চলে আসি আমরা রিউমেটিক এজেন্টসে, ডিএমআরডিস, ঠিক আছে, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস। এখানে সাইড ইফেক্টস গুলো আছে, এটা বলার আগে আমি একটু পাশের পেজটা বলি। 159 এ যে ডিএমআরডি, যে এখানে ড্রাগের নামগুলো, হ্যাঁ ইন্ডিকেশন গুলো মুখস্থ করার দরকার নেই, নামগুলো পড়ে ফেলবেন। এবং এটার পাশে যে আছে বায়োলজিক্যাল ড্রাগস, বায়োলজিক্যাল ড্রাগস গুলো আমরা মনে রাখবো। এটার নামগুলো মুখস্থ না রেখে একটু মনে রাখবো যে এটার শেষে থাকে মাব অর সেপ্ট, হ্যাঁ বায়োলজিক্যাল এজেন্ট, এই ড্রাগগুলোর শেষে না হয় মাব অথবা সেপ্ট থাকে। আচ্ছা, এখন আসি হচ্ছে 158 যে সাইড ইফেক্টস অফ সাম ইম্পর্টেন্ট ডিএমআরডিস, এটা হচ্ছে গিয়ে ইনফিনিটি স্টার একটা কোশ্চেন। এখন এটা আসলে এতগুলো মানে প্রত্যেকটা স্পেসিফিক করে মনে রাখাটা আসলেই টাফ, এটা আসলেই থাকে না, তারপরেও যতটুকু মিনিমাইজ করা যায় আমরা সেটাই চেষ্টা করব। তবে এখানে হচ্ছে আগে যেটা জানবো যে প্রেগন্যান্সিতে সেফ ডিএমআরডি কোনটা। আপনারা যে বক্সে লাস্ট দুটা বক্সটা খালি আছে এখানে একটু লিখে নেন যে সেফ ইন প্রেগন্যান্সি। এটার জন্য আমরা সূত্র মনে রাখবো, আমরা মাইড্রিয়াটিক্স এন্ড সাইক্লোপ্লেজিক্স আমরা পড়ছিলাম এইচএসসি তে, টার্গেট এ, এই সূত্রটাই আমরা নিয়ে আসবো, জাস্ট হচ্ছে টার্গেটটা কেটে দিব এইচএসসি তে এ, ঠিক আছে। এই যে হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইন, অর যদি ক্লোরোকুইন বলি সেটাও রাইট, এস এ হচ্ছে সালফাসালাজিন, সি তে সাইক্লোস্পোরিন এন্ড এ ফর অ্যাজাথায়োপ্রিন। তাহলে এই চারটা ড্রাগ হচ্ছে আমার প্রেগন্যান্সিতে সেফ ডিএমআরডি। ওকে, এটা একটু লিখে নেন, হাইড্রোক্সিক্লোরোকুইন, সালফাসালাজিন, সাইক্লোস্পোরিন এবং অ্যাজাথায়োপ্রিন, আমরা মনে রাখবো শর্টলি এইচএসসি তে এ। আচ্ছা, এখন সাইড ইফেক্টটা একটু আমরা যতটুকু মিনিমাইজ করা যায় দেখি। প্রথমে আসি হচ্ছে হাইপারটেনশন, ঠিক আছে। অলরেডি আমরা সিভিএস এও কিন্তু বলে আসছিলাম যে দুইটা রিউমেটিক এজেন্ট হাইপারটেনশন করে, সিএল বলছিলাম, সাইক্লোস্পোরিন আর লেফলুনামাইড। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য হচ্ছে আমরা মনে রাখবো এই যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এ দিয়ে হচ্ছে অ্যাজাথায়োপ্রিন, ঠিক আছে, অ্যাজাথায়োপ্রিন। আর এই যে অ্যানিমিয়ার এম, এটা দিয়ে মনে রাখবো মেথোট্রেক্সেট। তাহলে এই দুইটা ড্রাগ হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অ্যালোপেসিয়া। অ্যালোপেসিয়া, এই যে লো দিয়ে এল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লেফলুনামাইডের ড্রাগের মধ্যে আবার এম আছে, লেফলুনামাইড, এই এম দিয়ে সাথে হচ্ছে মেথোট্রেক্সেট। তাহলে এই দুটা ড্রাগ হচ্ছে অ্যালোপেসিয়া করে। আরেকটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়ার জন্য আমরা মনে রাখবো সিএস মানে কালচার সেন্সিটিভিটি না, এই সিএস মানে হচ্ছে সাইক্লোফসফামাইড এবং সালফাসালাজিন, ঠিক আছে। তো এগুলা হচ্ছে মানে যেই অ্যাডভার্স ইফেক্ট গুলা একটা দুটা ড্রাগের করে আছে, এটাকে একটু শর্ট করার চেষ্টা করলাম। আচ্ছা,
এছাড়াও আপনারা একটু হচ্ছে হাইলাইট করেন সালফাসালাজিনের আন্ডারে দেখেন নিউট্রোপেনিয়া, এই জিনিসটা হাইলাইট করেন। তারপর হচ্ছে অ্যাজাথায়োপ্রিনের আন্ডারে বোন ম্যারো ডিপ্রেশন, এই জিনিসটা। এবং সাইক্লোফসফামাইডে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাজোস্পার্মিয়া তো আমরা বলছি, এর সাথে ফিমেলে আমরা মনে রাখবো ওভারিয়ান ফেইলিওর, সো ইনফার্টিলিটি এটা হতে পারে। এবং লাস্টে যে হেমোরেজিক সিস্টাইটিস, এটা একটু হাইলাইট করেন। আচ্ছা, আর ক্লোরোকুইন এন্ড হাইড্রোক্সিক্লোরোকুইন অলরেডি আমরা ম্যালেরিয়াতে বলছি, তারপরে এখানে বলতেছি যে অকুলার টক্সিসিটি, এটা হাইলাইট করবেন। অফথালমোলজিক মনিটরিং আমরা করব, যেহেতু অকুলার টক্সিসিটি করে আমরা অফথালমোলজিক মনিটরিং করব। এবং ডিসপেপসিয়া, নাইটমেয়ার, এই জিনিসগুলো যে করতে পারে এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই বক্সটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবারই কোশ্চেন হয়েছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যানালজেসিক। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে, আপনারা চলে আসেন শীটের 93 নাম্বার পেজে, রেনাল ফার্মাকোলজি। আচ্ছা, রেনাল ফার্মাকোলজি থেকে আমাদের মূলত লাগবে হচ্ছে ডায়াবেটিক্স গুলো, ঠিক আছে? ডায়াবেটিক্স গুলোর মধ্যে আমরা কিভাবে পড়বো যে কোনটার এফিকেসি কিরকম, কোনটা কোন সাইটে অ্যাকশন করে এবং কোনটা কোন চ্যানেলের উপর করে, এটা আমরা একটা বক্সের আন্ডারে নিয়ে এসে মোটামুটি একটা সামারাইজ করে ফেলবো। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট যে প্রতিটা ডায়াবেটিক্স এর একটা জিনিস পড়লেও সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডায়াবেটিক্স এর অ্যাডভার্স ইফেক্ট পড়তে হবে। এবং থায়াজাইড ডায়াবেটিক্স যেটা, এটা হচ্ছে একটু ডিটেলসে পড়তে হবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন ছিল প্রিভিয়াসলি এন্ড ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে 93 নম্বর পেজে আপনারা দেখেন যে একটা বক্স আছে, এখানে হচ্ছে যে আমাদের সাইট অফ অ্যাকশন অনুযায়ী লিখছে। আমরা যদি নেফ্রন চিন্তা করি প্রথম থেকে, যে পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর হচ্ছে লুপ অফ হেনলির যদি অ্যাসেন্ডিং লিঙ্কটা চিন্তা করি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর হলো কালেক্টিং টিউবিউল অর কালেক্টিং ডাক্ট। ওকে, এখন এখানে কোনগুলো অ্যাকশন করে আপনারা শীটে দেখেন যে এখানে দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে অসমোটিক ডায়ারেটিক্স, যেটা ম্যানিটল, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, যে জোলামাইড ড্রাগগুলো, অ্যাসিটাজোলামাইড, ব্রিনজোলামাইড, এগুলো। আচ্ছা, অ্যাসেন্ডিং লিঙ্ক অফ লুপোফেনলিতে করে হচ্ছে লুপ ডায়ারেটিক্স, ফুসেমাইড, টরসেমাইড, ইথাকাইনিক অ্যাসিড। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে আমার করবে থায়াজাইড গুলো। আর কালেক্টিং ডাক্ট আর কালেক্টিং টিউবিউলে হচ্ছে আমার যে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস গুলো আছে, মানে এরা কি করে, হাইপার ক্যালেমিয়া করে। এখানে দুইটা আছে, দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার, আরেকটা আছে হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার বা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? এখানে আপনাদের শীটে একটু কারেকশন করে নিতে হবে। সোডিয়াম চ্যানেল ব্লকারে প্রথম নামটা ভুল আসছে, এটা হয়ে যাবে হচ্ছে অ্যালডোস্টেরন। সোডিয়াম চ্যানেল ব্লকারের জন্য আমরা মনে রাখবো এটিএন বাংলা আমরা মনে রাখবো। তো এই এটিএন এর মধ্যে এন দিয়ে মনে রাখবো সোডিয়াম চ্যানেল ব্লকার। সোডিয়াম চ্যানেল ব্লকারের দুইটা ড্রাগ হচ্ছে এটি, একটা হচ্ছে অ্যামিলোরাইড, আরেকটা হচ্ছে যে পরে যেটা আছে ট্রায়ান্টেরন, এটা ঠিক আছে। আর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টের মধ্যে দেখেন এখানে চলে আসছে হচ্ছে অ্যামিলোরাইড, এটা কেটে হবে স্পাইরোনোল্যাকটন সাথে এপ্লিডিনল, ওটা ঠিক আছে। তার মানে আপনারা যেটা করবেন যে স্পাইরোনোল্যাকটন আর অ্যামিলোরাইড এই দুইটার জায়গা অদল বদল করে দিবেন। ওকে, তাহলে এই সিডি বা সিটিতে আমাদের হচ্ছে এই পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, এটা দুইটা গ্রুপ আছে। আচ্ছা, এখন এখানেই আমরা যে দুটা জিনিস পড়ে ফেলবো যে কোনটা কিভাবে কাজ করে। পিসিটিতে আমরা বললাম একটা হচ্ছে অসমোটিক ডায়াবেটিক্স ছিল, আর একটা ছিল কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, ঠিক আছে? তো অসমোটিকটা তো আমরা বুঝতেছি যেটা অসমোসিসের মাধ্যমে এটা কাজ করে। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কার্বনিক অ্যানহাইড্রেসকে ইনহিবিট করবে। যেটা হচ্ছে লুপ ডায়াবেটিক্স, এটা কোন চ্যানেলের উপর কাজ করবে? সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড, এই চ্যানেলের উপর কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা বক্সে এটার আন্ডারে লিখে নেন। তারপর ডিসিটিতে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে যেটা থায়াজাইড ডায়াবেটিস, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টকে ইনহিবিট করবে। আর কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল, এখানে তো হচ্ছে আমরা বললামই যে একটা হচ্ছে সোডিয়াম চ্যানেলকে ব্লক করবে একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টরকে অ্যান্টাগোনাইজ করবে। এটা হচ্ছে অ্যাকশন। এখন হচ্ছে আমরা এফিকেসিটা দেখব। আমরা মনে রাখবো যে
এই অসমোটিক আর হচ্ছে লুপ, এই দুটো হচ্ছে হাই এফিকেসি, প্রথম থেকে আসতেছি উপর থেকে। অসমোটিক আর লুপ হচ্ছে হাই এফিকেসি, থায়াজাইডটা হচ্ছে মডারেট এফিকেসি, এটা একটু কম, এটা মডারেট, ঠিক আছে। আর যেটা হচ্ছে লাস্টে বললাম, লাস্টে যেটা আসছে পটাশিয়াম স্পেয়ারিং গুলো, এগুলো হচ্ছে লো এফিকেসি। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যদি আমাদের থায়াজাইডের জন্য অপশনে যদি মডারেট না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লো এফিকেসিটাই ট্রু দিব, ঠিক আছে, মানে মডারেট অর লো। তাইলে এই একটা বক্স পরে আমরা কি কি পেলাম, কোনটা কোন সাইটে কাজ করে, কোনটা কোন চ্যানেলের উপর কাজ করে, কোনটার আন্ডারে আমাদের কি কি ড্রাগ আছে, ড্রাগ গুলোর নাম তো পড়বেন, এবং কোনটার এফিকেসি কেমন। ডায়াবেটিক্স এর ম্যাক্সিমাম পড়া কিন্তু এখানে শেষ। এরপর হচ্ছে আমরা এক একটা ডায়াবেটিস অনুযায়ী কিছু কিছু ইনফরমেশন দেখব। আচ্ছা, এরপর হচ্ছে 93 মানে এই পেজেরই লাস্টে যে বক্সটা, যে আদার ফ্যাক্টর কজ পটাশিয়াম স্পেয়ারিং, মানে এখানে অবলিক দিয়ে লিখে রাখেন ড্রাগস কজিং হাইপারক্যালেমিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন থাকে, হাইপারক্যালেমিয়া ড্রাগস গুলোর নাম কি, ঠিক আছে। এখানে একটু কিছু ড্রাগস এর নাম দেওয়া আছে, এবং সাথে আপনারা হচ্ছে ফিজিওলজি যে বডি ফ্লুইড ইলেকট্রোলাইটের চ্যাপ্টার পড়বেন, ওখানেও অনেক ড্রাগ পাবেন ইলেকট্রোলাইটে যে হাইপারক্যালেমিয়া কারা করে। যেখানেই যেটা পান, হয় এই শীটে নয়তো ফিজিওলজির শীটে, আপনারা একটা জায়গায় হাইপার ক্যালেমিয়া ড্রাগ গুলো মানে এক জায়গায় করে ফেলবেন, কারণ এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে কোনো প্যাচ লাগানোর সুযোগ নাই, ঠিক আছে। তাহলে এটা মুখস্থ করে ফেলতে হবে, ইনফিনিটি স্টার। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা ইনফরমেশন জানবো যে কোন ডায়াবেটিস আমাদের অ্যালকালোসিস করে, কোনটা অ্যাসিডোসিস করে। মেটাবলিক অ্যালকালোসিস, এটা আপনারা একটু লিখে নেন যে মেটাবলিক অ্যালকালোসিস করে হচ্ছে লুপ এন্ড থায়াজাইড, ঠিক আছে। লুপ এন্ড থায়াজাইড ডায়াবেটিক্স করে, এবং মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেনাল স্টোন, মানে অ্যাসিডোসিসও করে এবং রেনাল স্টোনের জন্য দায়ী। এখানেও আমাদের দুইটা পাবো, একটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস গুলো, আরেকটা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং। তাহলে পটাশিয়াম স্পেয়ারিং এর মধ্যে আবার কয়টা গ্রুপ আমরা পাইছি, আমরা দেখে আসছি যে একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার, আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার। তাহলে এই দুটো হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেনাল স্টোন করবে, এবং এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস করবে। এই জিনিসটাও কিন্তু স্টেমে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এবার হচ্ছে যে ডায়াবেটিক্স গুলো থেকে আমি আগেই বললাম যে যদি আমি একটা জিনিসও পড়ি তাহলে হচ্ছে প্রতিটা অ্যাডভার্স ইফেক্ট দেখবো, ঠিক আছে। তাহলে আপনারা একটু দেখেন যে 95 নাম্বার পেজে যে অসমোটিক ডায়াবেটিস, এখানে টক্সিসিটি হলে পরে যে জিনিসটা হাইলাইট করেন যে ডিহাইড্রেশন, হাইপার ক্যালেমিয়া এবং হাইপার নেট্রেমিয়া করে, ঠিক আছে, এবং হাইপোনেট্রেমিয়াও করতে পারে। তাহলে ডিহাইড্রেশন, হাইপার ক্যালেমিয়াটা একটু হাইলাইট করেন। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরের মধ্যে যে টক্সিসিটি হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে, বা অবলিক দিয়ে লিখে রাখেন নরমাল অ্যানায়ন গ্যাপ। আচ্ছা, রেনাল স্টোন করে আমরা অলরেডি বলে ফেলছি, এবং হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতে পারে। আচ্ছা, লুপ ডায়াবেটিক্স এর মধ্যে হচ্ছে প্রথম লাইনটা একটু হাইলাইট করেন যে 25% ফিল্টার্ড সোডিয়াম টু বি এক্সক্রিটেড এন্ড ওকে। দেন পরের পেজে হচ্ছে যে অ্যাডভার্স ইফেক্ট, এখানে হাইপার ইউরিসেমিয়া, হাইপার কোলেস্টেরলেমিয়া এবং অটোটক্সিসিটি, এই তিনটা জিনিস একটু হাইলাইট করতে হবে। আচ্ছা, থায়াজাইডটা আমরা আসতেছি, তার আগে হচ্ছে স্পাইরোনোল্যাকটনটা বলি। স্পাইরোনোল্যাকটনের মধ্যে আপনারা একটু হাইলাইট করেন যে অ্যাক্ট অ্যাজ আ কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট টু অ্যালডোস্টেরন, সেকেন্ড লাইন যেটা আছে, এবং 3 নাম্বার লাইনে যেটা আছে যে হায়ার দ্য অ্যালডোস্টেরন লেভেল দ্য হায়ার দ্য এফিকেসি অফ স্পাইরোনোল্যাকটন। কেন? কারণ হচ্ছে যে কম্পিটিটিভ, এটা হচ্ছে কম্পিটিশন করবে। সো আমি কম্পিটিটরকে যদি বাড়াই দিই তাহলে তার কম্পিটিশনের পাওয়ারটাও কিন্তু বাড়বে। এই জন্য একজনের বডিতে অ্যালডোস্টেরন যত বেশি থাকবে তার স্পাইরোনোল্যাকটনের অ্যাকশনটাও কিন্তু তত বেশি হবে। এবং লাস্ট লাইনটা যে ইট গিভস উইথ ফুলসেমাইড টু প্রিভেন্ট পটাশিয়াম ডিপ্লেশন। আমরা জানি স্পাইরোনোল্যাকটন পটাশিয়াম বাড়ায়, আর ওইদিকে ফুলসেমাইড হচ্ছে পটাশিয়াম কমায়, হাইপোক্যালেমিয়া করে। সো দুইটা যদি আমরা একসাথে দিই তাহলে পটাশিয়ামটা কি থাকবে, আমার সাম্যাবস্থায় থাকবে বা মেইনটেইন হবে পটাশিয়াম লেভেলটা। আচ্ছা, আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ স্পাইরোনোল্যাকটনে এন্ডোক্রাইন ইফেক্টটা একটু হাইলাইট করেন, যে এটা হচ্ছে গাইনেকোমেশিয়া করে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, ইম্পোটেন্সি, বিপিএইচ, এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। এবার চলে আসি আমরা হচ্ছে থায়াজাইডে। থায়াজাইড থেকে কয়েকটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অলরেডি কিছু কিছু আমরা জানি যে এটা
আমরা জিপিতে পড়ছি যেটা থেরাপিউটিক ইন্ডেক্সটা হচ্ছে হাই। হ্যাঁ, এটা সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্টকে ইনহিবিট করে এবং ডিসিটি তে কাজ করে, এগুলো আমাদের জানা হয়ে গেছে। ইন্ডিকেশনটা পড়ে ফেলবেন, কন্ট্রা ইন্ডিকেশনটা পড়বেন অ্যাডভার্স ইফেক্টের মধ্যে। অ্যাডভার্স ইফেক্টটা যেভাবে পড়বেন সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তো করবেই ডায়াবেটিক্স, ঠিক আছে, কিন্তু তিনটা জিনিস হচ্ছে আমাদের বাড়াবে, এটা মনে রাখবো। একটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া, হাইপার ইউরিসেমিয়া, বা এটাকে আমরা বলতে পারি গাউট। ওকে, তাহলে এই তিনটা জিনিস হচ্ছে বাড়ায়। আদার ইলেকট্রোলাইট গুলো কিন্তু কমাবে, কিন্তু ক্যালসিয়াম বাড়াবে, হাইপার গ্লাইসেমিয়া করবে, হাইপার ইউরিসেমিয়া বা গাউট। এই জন্য কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্ট বা গাউটের পেশেন্টকে থায়াজাইড আমরা দিব না। আচ্ছা, এছাড়াও আরো যেটা করে সেটা হচ্ছে পি দিয়ে দুইটা মনে রাখতে হবে। একটা হচ্ছে পশ্চারাল হাইপোটেনশন, আমরা সিভিএস এ দেখে আসছি পশ্চারাল হাইপোটেনশন, এবং সাথে হচ্ছে ফটো সেন্সিটিভিটি। ঠিক আছে, তাহলে এটার অ্যাডভার্স ইফেক্ট গুলো কি ইম্পর্টেন্ট। থায়াজাইড টোটালটাই আপনারা একবার পড়ে ফেলবেন, এবং যে জিনিসগুলো বললাম এগুলো একটু বেশি জোর দিবেন। আচ্ছা, তাহলে ডায়াবেটিস আমাদের শেষ হয়ে গেল। এখন রেনালের মধ্যে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে যে 98 পেজে চলে আসেন নেফ্রোটক্সিক ড্রাগস। এখানে যে আছে বক্সটা, যে এর মধ্যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস প্রথম যেটা, এটিএন করে কারা এবং ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে কারা, এই দুইটা জিনিস ইনফিনিটি স্টার। এখান থেকে কোশ্চেন ইনভ্যারিয়েবলি হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটিএন, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এটার জন্য আমরা একটু মনে রাখবো হচ্ছে এ টি আর, এতে দুইটা এপিআর, তাহলে অ্যামাইনো গ্লাইকোসাইডস, তারপর হচ্ছে অ্যামফোটেরিসিন বি, পিতে হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ যদি হয়ে যায়, আর হচ্ছে রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া, তাহলে এটিএন ইজ ফর এপিআর, এভাবে মনে রাখবো। আর ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসটা একটু আমরা দেখি যে এনএসআইড, পেনিসিলিন, প্রোটন পাম্প ইনহিবিটর, লিথিয়াম সাইক্লোস্পোরিন, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর নেফ্রোটক্সিক ড্রাগস আন্ডারে দিয়ে আবার 6টা নাম দেওয়া, এখানে দেখবেন যে এই নামগুলোই আসছে, তবে যেগুলো আসে নাই সেই জিনিসগুলোকে আলাদা করে ফেলবেন। লাইক রিফাম্পিসিন আমরা কিন্তু এখানে বলি নাই, তাহলে রিফাম্পিসিন, তারপর হচ্ছে সিসপ্লাটিন, হ্যাঁ, এগুলো যে নেফ্রোটক্সিক ড্রাগস। নেফ্রোটক্সিক ড্রাগ গুলো কি কি, এই কোশ্চেনটা ইনভ্যারিয়েবলি আসতেছে, তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলতে হবে।